গল্পবাবুর আসরে এর আগে প্রকাশিত হয়েছে অর্জুন সিরিজের গল্প জয়ন্তীর জঙ্গলে প্রথম পর্ব। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পের শুরুতে সংক্ষেপে বলে নেব আগের পর্বে কি ঘটেছে। তবে আপনাদের যদি আগের পর্বটি শোনা থাকে তবে স্কিপ করতে পারেন 1 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। আগের পর্বের লিঙ্ক দেওয়া রইল এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে। আসুন শুরু করা যাক আজকের গল্প জয়ন্তীর জঙ্গলে দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে, অর্জুন হঠাৎই ফোন পায় আমেরিকা থেকে মেজরের। আমেরিকা থেকে পক্ষী বিশারদ ম্যালকম স্মিথ আসছেন পাখি দেখতে। অর্জুনকে সঙ্গী হতে হবে। অর্জুন জানতে পারে এক ধরনের পাতা আছে যার ওপর পাখি বসে না। অর্জুন, মেজর এবং স্মিথ পৌঁছান হাসিমারা। সেখান থেকে রওনা দেন জয়ন্তীর উদ্দেশ্যে। রাস্তায় একজন তাদের গাড়িতে লিফট চায়, নাম সহদেব রায়। কিন্তু রাস্তার এক ধাবায় স্থানীয় মাস্তান কাম নেতা গোপাল রায় হাজির হয় এবং সহদেব রায়কে জোর করে নিজের গাড়িতে তুলে নেয়। সহদেবের ভারী ব্যাগটি রয়ে যায় অর্জুনদের গাড়িতে। দেখা যায় তার মধ্যে আছে রাশি রাশি কার্তুজ, তার ওপর ছাপ মারা মেড ইন পাকিস্তান। এরপর দেখা গেল ক্যানটা ভরে আছে 30টা প্যাকেটে, আর প্রতিটি প্যাকেটে 50টি কার্তুজ। একটা প্যাকেট খুলে কার্তুজ বের করে মেজরের সামনে ধরল অর্জুন। মেড ইন পাকিস্তান। মেজরের চোখ বড় হয়ে গেল। সর্বনাশ, এগুলো তো অটোমেটিক রাইফেলের জন্য। এই সহদেব সব নিয়ে কোথায় যাচ্ছিল? সেটা সনাতনের পানের দোকানে গেলেই বোঝা যাবে। তার মানে সহদেব লোকটা খুব খারাপ। বেটাকে গোপাল রায় ধরে নিয়ে গিয়ে উচিত কাজ করেছে। ভাগ্যিস তুমি খুলে দেখলে, নইলে জানতেই পারতাম না। মেজর খুব উত্তেজিত। অর্জুন ড্রাইভারকে বলল, সামনেই বীরপাড়া, আপনি থানায় চলুন। থানার দারোগা অর্জুনকে দেখে অবাক হলেন। আরে, আপনি এখানে? কেউ খুনটুন হয়েছে বলে তো শুনিনি। আসুন আসুন। ম্যালকম নামেননি গাড়ি থেকে। অর্জুন আর মেজর থানায় ঢুকেছিল। অর্জুন বলল, আপনি কাউকে আমার জিপসি থেকে একটা ব্যাগ নামিয়ে আনার জন্য পাঠালে ভালো হয়। আপনার জন্য ভালো খবর আছে। তৎক্ষণাৎ একটি সেপাইকে আদেশটি দিয়ে দারোগা জিজ্ঞেস করলো, কীরকম? কলকাতা থেকে একজন ক্যারিয়ার আসছিল। লোকটাকে ক্যারিয়ার বলেই মনে হয়। টাকা পাবে বলে কাজটা করেছে। চালসায় নেমে এমন একটা নম্বরে ফোন করে যেখানে গত রাতে আপনারা ধরপাকড় করেছেন। অর্জুন বলল, মাই গড, লোকটা কোথায়? দারোগা সোজা হয়ে বসলেন। গোপালবাবুর সঙ্গে আছেন। গোপালবাবু? দারোগার চোখ ছোট হয়ে গেল। কোন গোপালবাবু? গোপাল রায়। ওকে আপনি চিনলেন কি করে? বর্ন ক্রিমিনাল। শুধু হাতে নাতে ধরতে পারছি না বলে কিছু করা যাচ্ছে না। আমার সঙ্গে তো ভদ্র ব্যবহারই করলো। লোকটার নাম সহদেব। গোপালবাবু তাকে ধরে নিয়ে গেছেন। অর্জুন দেখল সেপাই ভারী ব্যাগ নিয়ে ঢুকছে। সেদিকে তাকিয়ে সে বলল, ওই ব্যাগটা সহদেব আমাদের গাড়িতে ফেলে গিয়েছে। খুলে দেখলাম প্রচুর কার্তুজ আছে ওর মধ্যে। ওগুলোর দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। টেবিলের ওপর ওগুলো বের করে রাখতে পুলিশদের চোখ বড় হয়ে গেল। দারোগা বললেন, সর্বনাশ, এগুলো দিয়ে তো ওরা বীরপাড়াটাই দখল করে নিতে পারত। তারপর বসে গেলেন কাগজপত্র নিয়ে। ঠিক কোন জায়গায় সহদেবকে করায়ত্ত করেছে গোবিন্দ সেসব লিখে অর্জুনকে দিয়ে সই করিয়ে নিলেন। দারোগা বললেন, এইবার গোপাল রায়, তোমার 12টা আমি বাজাবো। কিভাবে? অর্জুন জিজ্ঞাসা না করে পারল না। চোরাই অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে ওর আতাত প্রমাণ করতে দেরি হবে না। এখনই ওদের দুজনকে হাতে নাতে ধরা দরকার। আপনাদের সাক্ষীও লাগবে। দারোগা বললেন। মেজর চুপচাপ শুনছিলেন। এবার বললেন,
পৃথিবীর সব দেশের পুলিশ একই রকমের হয়। মানে ইনিকে? দারোগা রেগে গেলেন। অর্জুন বলল, ইনি মেজর, আমেরিকায় থাকেন, বেড়াতে এসেছেন, দীর্ঘকাল আমাকে চেনেন। মেজর বললেন, গোপাল রায় একজন লোকাল মাস্তান কাম হিরো। ও যদি এইসব বেআইনি অস্ত্র সম্পর্কে ইন্টারেস্টেড হতো তাহলে তো সহদেবকে নিয়ে যাওয়ার সময় ওই ব্যাগটাও নিয়ে যেত। তা তো সে যায়নি। হয়তো সহদেবের সঙ্গে যে অস্ত্র আছে তা সে নিজেই জানে না। অতএব ওকে এই মামলায় জড়ানোর কোনো পথ নেই। অন্তত সাক্ষী দিতে হলে আমরা তো এই কথাই বলবো। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। অর্জুন বলল, হ্যাঁ চলুন। জিপসিতে বসে অর্জুন বলল, আপনি দারোগা বাবুকে খুব চটিয়ে দিয়েছেন। ভুল কিছু তো বলিনি। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশদের সম্পর্কে শার্লক হোমসও এই একই কথা বলেছেন। ওরা কোনো জটিল কেস পেলে সমাধান করতে না পেরে হোমসের কাছে আসতো সাহায্য চাইতে। সমাধান হয়ে যাওয়ার পর নিজেরাই করেছে বলে দাবি করত। আমেরিকার বেশিরভাগ পুলিশ তো আরোই খারাপ। যাজ্ঞে, আমরা কি এখন হাসি মারা গিয়ে সনাতনের পানের দোকানে ঢুঁ মারবো? মেজর জিজ্ঞাসা করলেন, কোনো লাভ হবে না। কেন? বীরপাড়ায় দারোগাবাবু ইতিমধ্যে হাসিমারার দারোগাকে ওর কথা জানিয়ে দিয়েছেন। সনাতনকে তিনি থানায় ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু কোনো কাজের কাজ হবে না। সনাতন স্রেফ অস্বীকার করবে। ব্যাস, প্রমাণের অভাবে ওকে ছেড়ে দিতেই হবে। অর্জুন বলল, কিন্তু সনাতন সহদেবকে হয়তো চেনে না। কাউকে দিয়ে ওই ব্যাগটা যদি সনাতনের দোকানে পাঠানো যেত তাহলে সনাতন নিশ্চয়ই নিয়ে যেত। তারপরে পুলিশ গিয়ে ধরলে ওকে প্রমাণ পেয়েই যেত, তাই না? মেজর হাসলেন। ঠিক তাই, কিন্তু ওই যে আপনি বললেন। যাজ্ঞে, আমরা আদার ব্যাপারী এইসবের জন্য তো আসিনি। হ্যাঁ, আমরা পাখি দেখতে এসেছি। ম্যালকমকে দেখো, কখন থেকে চোখে দূরবীন লাগিয়ে বসে আছে। অর্জুন ম্যালকম সাহেবের দিকে তাকালো। রাস্তার ওপাশের জঙ্গলের দিকে যন্ত্রচোখে তাকিয়ে আছেন, ছুটন্ত জিপসির জানলায় বসে। অন্য কোনো দিকে খেয়াল নেই। হাসিমারা বাজারের সামনে বেশ ভিড়। দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না। অতি উৎসাহে পুলিশ একটি অপরাধীকে ধরতে পারল না। জয়ন্তীর বন বিভাগের বাংলোয় পৌঁছে চোখ জুড়িয়ে গেল। আধা পাহাড়ি জায়গায়, চারপাশে গভীর জঙ্গল। এখন সন্ধে, কিন্তু বিট অফিসার ওদের জন্য অপেক্ষা করছিলেন। বললেন, ওয়েলকাম স্যার। গরুমারার রেঞ্জার সাহেব খবর পাঠিয়েছিলেন, কিন্তু এত দেরি দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওই, চিন্তা কেন? বন্য জন্তুরা কি গাড়িকে অ্যাটাক করে? মেজর জিজ্ঞাসা করলেন। হকচকিয়ে গেলেন বিট অফিসার। না, সব বন্যজন্তু করে না, কিন্তু হাতি করে। যাক, এসে গেছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। আসুন, আপনাদের রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। জানা গেল দোতলায় দুটো ঘর পাওয়া যাবে। তৃতীয় ঘরটাতে একজন পদস্থ সরকারি অফিসার আছেন। বিট অফিসার বললেন, উনি অন ডিউটিতে আছেন স্যার, তাই ওকে ঘর খালি করে দিতে বলতে পারিনি। কবে যাবেন তিনি? সেটাও এখনো বলেননি। অর্জুন চিন্তা করল, তাপসবাবু যদি তার মেয়ে শ্রেয়াকে নিয়ে এখানে আসেন তাহলে তো ওদের থাকার ব্যবস্থা করতে হবে। সে জিজ্ঞাসা করল, এখানে আর কোনো থাকার জায়গা নেই? কেন, আপনাদের দুটো ঘরে হবে না? আমাদের জন্যে নয়, দুদিন পর কলকাতা থেকে এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে আসবেন। ও, বিট অফিসার মাথা নাড়লেন। দুদিন বাদে এলে বোধহয় কোনো প্রবলেম হবে না। ঠিক হলো, ম্যালকম সাহেব মেজরের সঙ্গে বড় ঘরটায় থাকবেন, পাশের ঘরটায় অর্জুন। জিনিসপত্র বেয়ারারা ঘরে পৌঁছে দিল। সারা রাত ট্রেনে কাটিয়ে সারাদিন এভাবে ঘোরাঘুরির পর এখন ধপধপে বিছানা দেখে অর্জুনের মনে হচ্ছিল শুয়ে পড়লে এক ঘুমে রাতটা কাটিয়ে দিতে পারে। কিন্তু বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে নিজেরই খারাপ লাগলো। খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে গেছে, চুল রুক্ষ, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। না, সে দাড়ি কাটবে না। মেজরদের কি সুবিধা, রোজ দাড়ি কাটার পরিশ্রম করতে হয় না।
ওটা জলপাইগুড়িতে ফিরে গিয়ে একেবারেই করবেন। স্নান সেরে জামাকাপড় বদলে ঘরে আসা মাত্র মনে হলো এক কাপ চা হলে ভালো হয়। এখন সন্ধে 7টা, এমন কিছু রাত নয়। অবশ্য জঙ্গলে সন্ধে হওয়া মানেই রাত নামা। দরজায় শব্দ হলো। অর্জুন সেটা খুলতেই বেয়ারাকে দেখতে পেল, ট্রে হাতে দাঁড়িয়ে। সাব সা এ যেন মেঘ না চাইতেই জল। চায়ের কাপ হাতে নিয়ে সেই জিজ্ঞেস করলো, ওই 2 সাহেবকে দিয়েছো? ওরা চা খাবেন না, দাড়িওয়ালা সাহেব ড্রিঙ্ক করছেন। তোমরা রাতের খাবার কখন দাও? 9টার মধ্যে হলেই তো ভালো হয় স্যার। আজকের মেনু কি? রুটি, ডাল, বেগুন ভাজা আর মুরগির মাংস। সাব, নিচের ডাইনিং রুমে খেতে গেলে ভালো হয়, এখানকার নিয়মই এটা। বেয়ারার কথা শেষ হওয়া মাত্র ওপাশের ঘরের দরজা খুলে গেল। একটি ভারীক্ষী গলায় ডাক ভেসে এলো, বাহাদুর। জি সাব। লোকটি ছুটে গেল। অর্জুন ঘরে ফিরে এলো, চা খেয়ে একেবারে বিছানায়। আলোও নেভালো না। ঘুম ভাঙল দরজায় শব্দ হতে। চোখ মেলতেই আলোটাকে খারাপ লাগলো। বিছানায় উঠে বসল সে। হাত ঘড়িতে সময় এখন রাত 12:30। সর্বনাশ, এতক্ষণ সে ঘুমিয়েছিল। 9টার মধ্যে খেতে যাওয়ার কথা, কিন্তু কেউ তাকে ডাকেনি কেন? বেয়ারা না ডাকুক, মেজরদের তো উচিত ছিল তার ঘুম ভাঙানো। খাওয়ার কথা মনে আসতেই ওর বেশ খিদে পেয়ে গেল। এখন কি বেয়ারাদের কাউকে পাওয়া যাবে? দরজা খুলল সে। সমস্ত বাংলোটা এখন নিঝুম হয়ে আছে। কোথাও কোনো আলো জ্বলছে না, কিন্তু আকাশ থেকে একটা ফিনফিনে আলো নেমে এসেছে পৃথিবীতে। আর সেই সঙ্গে জঙ্গল থেকে ভেসে আসছে বুনো আওয়াজ। মেজরদের ঘরের দরজা বন্ধ। ভেতরটা যে অন্ধকার তা কাঁচের জানলা দেখে বোঝা গেল। অদ্ভুত ব্যাপার, নিজেরা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, তাকে একবারও ডাকলো না। কাঠের বারান্দা ধরে নিচে যাওয়ার সিঁড়ির মুখে চলে এলো সে। নিচটাও অন্ধকার, শব্দহীন, অর্থাৎ বেয়ারারাও জেগে নেই। খাবার সময় চলে গেছে। একটা রাত না খেয়ে থাকলে কোনো মানুষ মারা যায় না, নিজেকে বোঝালো সে। এখন বিছানায় ফিরে গিয়ে রাত কাটানো ছাড়া কোনো উপায় নেই। অর্জুন যখন নিজের ঘরে ফিরে যাচ্ছে, তখন আচমকা তার চোখ ওপাশের জঙ্গলের ওপর পড়ল। ওটা কি আলো না? সে দাঁড়িয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকটা আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। 3টে তো বটেই। কাছাকাছি এসে আলোগুলো থেমে গেল। তারপর একটি আলো এগিয়ে আসতে লাগলো এই বাংলোর দিকে। বাকি দুটো ফিরে গেল জঙ্গলে, গাছপালার আড়ালে হারিয়ে গেল। শক্তিশালী টর্চের আলো ওগুলো। আগন্তুক কাছাকাছি হলে বুঝতে পারলো অর্জুন। লোকটাকে ভালো করে বোঝার উপায় নেই। জ্যোৎস্না এতটা পাতলা যে টর্চের আলোর পিছনে দাঁড়ানো মানুষকে আরও অস্পষ্ট করে দিচ্ছে। লোকটা হঠাৎ টর্চের আলো বাংলোর ওপর ফেলতেই অর্জুন চট করে একটা থামের আড়ালে চলে এলো। আলোটা তাকে ধরতে পারল না, ফলে আগন্তুক খুব নিশ্চিন্ত হয়ে ওপাশে চলে গেল। এই লোকটি কে হতে পারে? বাংলোর পাহারাদার? রাত জেগে পাহারা দিচ্ছে? হতে পারে। অর্জুন নিজের ঘরে ফিরে এসে নিঃশব্দে দরজা বন্ধ করতেই কাঠের বারান্দায় শব্দ হলো, খুব মৃদু শব্দ, হাঁটা চলার। তারপরই ওপাশের ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ কানে এলো। তার মানে ওপাশের ঘরের ভদ্রলোক সন্ধেবেলায় বেরিয়ে এই ফিরলেন। ভদ্রলোক একজন সরকারি অফিসার, সরকারি কাজেই এখানে এসেছেন। তিনি এমন গভীর রাতে জঙ্গলে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই সরকারি কাজেই। স্থানীয় কর্মীরা তাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু ভদ্রলোকের ফিরে আসার ভঙ্গিটি অস্বাভাবিক লাগছিল কেন? দোতলায় যখন উঠে এলেন তখন পায়ের শব্দ গোপন রাখার চেষ্টা ছিল। অবশ্য এমন হতে পারে উনি চাননি এত রাতে অন্য অতিথিদের ঘুম ভেঙে যাক। ভদ্রলোকের দেখা পাওয়া গেল পরের দিন সকালে। ঘুম ভেঙে গিয়েছিল ভোরেই। ঘর থেকে বেরিয়ে অর্জুন দেখল মেজরদের ঘরের দরজা ভেজানো। ওরা ঘরে নেই। নিচে নেমেও কাউকে দেখতে পেল না। বারান্দায় বেতের চেয়ার সাজানো ছিল, তার একটাই বসে পড়ল অর্জুন। বসতেই বেয়ারা এসে জানতে চাইল চা দেবে কিনা। অর্জুন মাথা নেড়ে হ্যাঁ বলল। বেয়ারা বলল, ওই 2 সাহেব ভোরবেলা বেরিয়ে গিয়েছেন, বলেছেন সূর্য ওঠার পরেই ফিরে আসবেন। বেয়ারা চলে গেলে অর্জুন সামনের দিকে তাকালো। এপাশে ঘন জঙ্গল
আর এই সকালে সেখানে রাজ্যের পাখিরা তুমুল চিৎকার শুরু করে দিয়েছে। ম্যালকম সাহেবের পক্ষে এই সময় ঘরে থাকা স্বাভাবিক নয়। মেজরকে নিয়ে পাখিদের খোঁজে জঙ্গলে ঢুকে পড়েছেন তিনি। অত দূর থেকে এসেছেন তো এই জন্যই। অর্জুনের এখন কিছু করার নেই, শুধু অলস হয়ে সময় কাটানো ছাড়া। এই সময় সিঁড়িতে শব্দ হলো। অর্জুন দেখল বছর 50-এর এক ভদ্রলোক নিচে নেমে এলেন। এই সকালেই তাঁর পরনে জিন্স আর কলার তোলা লাল গেঞ্জি, পায়ে নাইকি। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো। বারান্দায় এসে চারপাশে তাকালেন তিনি, তারপর একটু গলা তুলে ডাকলেন, বাহাদুর। ওপাশে লনের প্রান্তের কাঠের ঘর থেকে সাড়া এলো, জি সাহেব। চা জলদি। বলে ভদ্রলোক খানিকটা দূরে রাখা বেতের চেয়ারে সশব্দে বসে পড়লেন। অর্জুন দেখল সাত সকালেই পরিষ্কার দাড়ি কামিয়েছেন ভদ্রলোক, সম্ভবত স্নানও হয়ে গেছে। এবার অর্জুনকে যেন দেখতে পেলেন তিনি। হ্যালো। অর্জুন মাথা নাড়ল। নমস্কার। টুরিস্ট? হ্যাঁ, বেড়াতেই আসা। একজন বিদেশি ভদ্রলোক আপনাদের সঙ্গে এসেছেন? হ্যাঁ, উনি পক্ষী বিশারদ। তাই? এত জঙ্গল থাকতে টুয়ার্সে এলেন পাখির সন্ধানে? উনি গোটা পৃথিবীটা ঘুরে বেড়ান। উদ্ভট ব্যাপার। বিদেশিদের এইসব শখ মেটানোর জন্য বোধহয় টাকার অভাব হয় না। কিন্তু ওকে বলবেন জঙ্গলে হুটহাট না ঢুকতে। কেন? বিট অফিসাররা বললেন এখানে হাতি ছাড়া কোনো ভয়ঙ্কর জন্তু নেই। আপনি নিষেধ করছেন কেন? ভদ্রলোক হাসলেন। বেশ তো, হাতির পায়ে কেউ মারা যাক এটা নিশ্চয় কাম্য নয়। বাহাদুর ট্রে নিয়ে এলো, তাতে দুটো ছোট পটে চা, চিনি, দুধ আলাদা। দুজনকে পৃথকভাবে পরিবেশন করলো সে। চায়ে চুমুক দিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ড্রাইভার রেডি? বাহাদুর মাথা নেড়ে বলল, জি। আমি এখন আলিপুর দুয়ারে যাব। এখানে লাঞ্চ খাবো না। জি সাহেব। হাসিমারা থেকে কেউ ফোন করলে বলবে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। জি সাহেব। প্রায় দু চুমুকে গরম চা পেটে চালান করে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। ওয়েল জেন্টলম্যান, আমি বিজি রয়। এগিয়ে এসে হাত বাড়ালেন ভদ্রলোক। করমর্দন করে অর্জুন বলল, আমি অর্জুন। কি করা হয়? সত্যান্বেষণ। হোয়াটস দ্যাট? ভদ্রলোকের মুখটা বেঁকে ছুটে গেল যেন। হেসে ফেলল অর্জুন। সত্য খুঁজে বেড়ায়, কিন্তু এখানে বেড়াতেই এসেছি। মাথা নাড়লেন রয়। ওকে, বাই। বারান্দা থেকে নেমে লন পেরিয়ে গেটের দিকে চলে গেলেন তিনি। একটু পরেই জিপের আওয়াজ উঠল এবং মিলিয়ে গেল। অর্জুন দেখল বাহাদুর রায়ের পিছন পিছন কয়েক পা এগিয়ে লনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। সে ওকে ডাকলো। বাহাদুর এগিয়ে এলে জিজ্ঞেস করলো, আজ কি খাওয়াচ্ছ? লাঞ্চে মাছ আছে স্যার, আর ব্রেকফাস্টে যা বলবেন পুরি তরকারি করে দিতে পারি, আবার পাউরুটি পোস্টও খেতে পারেন। বাহাদুর বলল। অর্জুন হেসে ফেলল। বাহ বাহ, তুমি তো এই জঙ্গলেও কোনো অভাব রাখবে না। প্রশংসা যেন তারই প্রাপ্য। এমন ভঙ্গিতে মাথা নাড়ল বাহাদুর। মিস্টার রয় এখানে প্রায়ই আসেন না? অর্জুনের প্রশ্ন শুনে রহিম যেন বুঝতে পারল না প্রথমে, তারপরই মাথা নাড়ল। হ্যাঁ, মাঝে মাঝেই আসেন। এখানে ওর দপ্তরের লোকজন আছে? হ্যাঁ, জয়ন্তী বাজারে ওদের অফিস আছে। কেন স্যার? ভদ্রলোককে খুব ভালো লেগেছে, তাই জিজ্ঞাসা করলাম। এই সময় মেজরের গলা পাওয়া গেল। লবণ চাই, সল্ট সল্ট। চায়ের কাপ হাতে নিয়ে অর্জুন উঠে দাঁড়ালো। গেট পেরিয়ে ওরা দুজন লনে ঢুকলেন। মেজরের দুটো হাত শূন্যে আত্মসমর্পণের ভঙ্গিতে উঁচু করে ধরা। অর্জুন গলা তুলল। কি হয়েছে? আর হয়েছে, আমি মারা যাচ্ছি। সমস্ত পৃথিবীর ভ্যাম্পায়ারগুলো আর জায়গা খুঁজে না পেয়ে এই ফরেস্টেই চলে এসেছে। এই যে হনুমান, তুম হামকা কথা নেই সমঝতা। লবণ সল্ট লেও জলদি। দুটো হাত নেড়ে কিছু দেখাতে চাইলেন তিনি। অর্জুনের চোখে পড়ল মেজরের কোটের হাতায় দু তিনটে জোঁক ঝুলছে। সে ওর পায়ের দিকে তাকালো। সেখানেও বেশ কয়েকটা জোঁক জুতো এবং প্যান্টের কাপড়ে জড়িয়ে আছে। বাহাদুর ছুটল নুন আনতে, কিন্তু ম্যালকম সাহেব নির্বিকার।
বারান্দায় পা রেখে জোঁক সারাতে চেষ্টা করে যাচ্ছেন সমানে। তাঁর সাদা পায়ে একটা জোঁক এমন জেঁকে বসেছে যে ছাড়ানো যাচ্ছে না। জোঁকটির চেহারাও ফুলে উঠেছে অনেকটা। মেজর লাফাচ্ছিলেন। তাঁর বক্তব্য, ওগুলো নাকি সাধারণ জোঁক নয়। জোঁক তিনি অনেক দেখেছেন। কিউবার জঙ্গলে নাকি 10 ইঞ্চি লম্বা জোঁক ঠিক করছে, কিন্তু তারা এমন বেয়ারা নয়। সভ্যতা ভদ্রতা মানে। এই দিশি জোঁকগুলোর মতো তেঁদর জোঁক কখনো তিনি দেখেননি। এগুলো রাত নামলেই রক্তচোষা বাদুড় হয়ে যায়। কি কুক্ষণেই না তিনি ম্যালকমের অনুরোধে জঙ্গলে ঢুকেছেন। রহিম ততক্ষণে নুনের বাটি নিয়ে এসেছে। সেই জোঁকগুলোর উপর নুন ছড়াতেই সেগুলো ঝরে পড়তে লাগলো মাটিতে। আরও নুন ছড়িয়ে সেগুলোকে মারা হলো। ম্যালকম সাহেবও জোঁক মুক্ত হলেন। দেখা গেল মেজরের ওপরই বেশি আক্রমণ হয়েছে। মেজর বললেন, এতে অবাক হওয়ার কোনো কারণ নেই তৃতীয় পাণ্ডব। দিশি জোকেরা আমেরিকা সাহেবদের রক্ত খেতে সাহস করেনি। যেটা খেয়েছে সে বেটা নির্ঘাত উন্মাদ, অথবা কোনো কালে ওর পূর্বপুরুষ ব্রিটিশদের রক্ত খেয়েছিল। ম্যালকম সাহেব ততক্ষণে মিস্টার রায়ের চেয়ারে বসে পড়লেন। তার হাতে এখন একটা ডায়েরি এবং কলম। মন দিয়ে লেখালেখি শুরু করে দিয়েছেন তিনি। মেজর বসলেন অর্জুনের পাশে। ওহ, সারা শরীরে ব্যথা হয়ে গেল। আর যা রক্ত বেরিয়েছে তাতে অ্যানিমিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চা খাবেন? অর্জুন জিজ্ঞাসা করল। চায়ে রক্ত বৃদ্ধি পায়? ঠিক আছে, চা লিয়াও। অর্জুন হেসে ফেলল। আপনি যদি হিন্দিটা কম বলেন তাহলে ভালো হয়। কিউ? কারণ বাহাদুর বাংলা বোঝে। ও, আই সি। বাহাদুরকে তিনি ইশারা করে চলে যেতে বললেন। কেমন দেখলেন জঙ্গল? ভালো, বেশ ডিপ। তবে কোনো জায়গায় বোধহয় আর আদিম নেই। সর্বত্র মানুষের পায়ের ছাপ আছে। বলেই পকেটে হাত ঢোকালেন। এখান থেকে অন্তত আধ মাইল ভেতরে একটা সিগারেটের প্যাকেট খুঁজে পেয়েছি। প্যাকেটটা বের করে টেবিলে রাখতে গিয়ে আচমকা সোজা হয়ে বসলেন। তার চোখ গোল হয়ে গেল। হঠাৎ উঠে দাঁড়িয়ে লাফাতে লাগলেন তিনি নিঃশব্দে। ম্যালকম ডায়েরি লিখছিলেন। লিখতে লিখতে চাপা গলায় ধমকালেন, ওফ মেজর, তোমার নাচ দেখতে মোটেই ইচ্ছে করছে না। বিন্দুমাত্র প্রতিবাদ না করে লাফাতে লাফাতে কোট শার্ট খুলে ফেললেন মেজর। এবং তখনই দেখা গেল তার কাঁধের ওপর ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে একটি বিশাল জোঁক। অর্জুন ওটাকে ছাড়াতে গেলে মেজর চিৎকার করে উঠলেন। বারান্দায় জোঁকটাকে ফেলে দেওয়ার পর ম্যালকম ছুটে এলেন লেখা ফেলে। নিচু হয়ে জোঁকটাকে দেখতে দেখতে বললেন, এটা খুব নিরীহ, শুধু রক্ত ছাড়া কিছুই খায় না। তোমার ব্লাড প্রেশার নর্মাল করে দিয়েছে। কথাগুলো শোনা মাত্র মেজর যেসব বাংলা শব্দ ব্যবহার করলেন তা জীবনে শোনেননি ম্যালকম। অবাক হয়ে বললেন, তুমি কি স্কিমোদের ভাষায় কথা বলছো? জবাবে মেজর একতাল লবণ জোঁকটার ওপর ফেলে দিতে জায়গাটা রক্তাক্ত হয়ে গেল। ব্রেকফাস্ট খাওয়ার পর ওরা বারান্দায় বসে কথা বলছিল। ইতিমধ্যে মেজর তাঁর শরীরের আক্রান্ত জায়গায় ওষুধ লাগিয়েছেন গম্ভীর মুখে। অর্জুন জিজ্ঞেস করলো, পৃথিবীতে কত রকমের পাখি আছে বলে আপনারা মনে করেন? ম্যালকম বললেন, তুষারাবৃত অঞ্চল থেকে গরম দেশের জঙ্গলে যত ধরনের পাখি আছে তা গুণে শেষ করা যাবে না। এইসব জঙ্গলে ওদের খাবারের অভাব হয় না বলে সংখ্যাটা অনেক বেশি। আমি শুনেছি ভারতবর্ষে 1125 ধরনের পাখি আছে। আমার সন্দেহ তাদের সবাই আজ বেঁচে আছে কিনা। গুড মর্নিং স্যার। ওরা মুখ ঘুরিয়ে দেখলো বিট অফিসার এগিয়ে আসছেন। গুড মর্নিং, আপনার কথাই ভাবছিলাম। ম্যালকম বললেন, বলুন কি করতে পারি। বিট অফিসার সামনে এসে দাঁড়ালেন। প্লিজ সিট। ম্যালকম বললেন। আর একটি চেয়ার টেনে নিয়ে ভদ্রলোক বসলেন। এই মাত্র অর্জুন আমাকে জিজ্ঞাসা করলো পৃথিবীতে কত ধরনের পাখি আছে। আমি বললাম গুণে শেষ করা যাবে না। মিস্টার এস ডিলন রিপ্লে 1961 সালে একটি বই লিখেছিলেন, সিনপসিস অব দ্য বার্ডস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাতেই তিনি লিখেছিলেন এই দুই দেশে 2061 রকমের পাখি আছে। আপনাদের এখানে শুনছি
5 থেকে 600 পাখি দেখতে পাওয়া যায়। আর তার কি মত? ম্যালকম জিজ্ঞাসা করলেন। বিট অফিসার বললেন, এ ব্যাপারে তেমনভাবে সমীক্ষা হয়নি। আমাদের সারাদিন এত ঝামেলা নিয়ে ব্যস্ত থাকতে হয় যে বড় বড় প্রাণী যেমন বাঘ, হাতি অথবা গন্ডার কত আছে তা নিয়ে গণনা শুরু হয়েছিল। মোটামুটি একটা সংখ্যাও পাওয়া গিয়েছে, পাখির কথা বলতে পারবো না। মেজর জিজ্ঞেস করলেন, ওয়েল, বাঘের সংখ্যা কত? 82 সালে মোট 27টা বাঘ ছিল। মাই গড, ডুয়ার্সের এই বিশাল জঙ্গলে মাত্র 27টা বাঘ? এত কম? এখন আমরা ওদের প্রোটেকশন দিচ্ছি। এক সময় তো শিকার করে ওদের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছিল। তার উপর চোরা শিকারীদের উৎপাত রয়েছে। মেজর জিজ্ঞাসা করলেন, এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখির নাম কি? ভীমরাজ। বিট অফিসার জবাব দিলেন। ভীমরাজ? ম্যালকম সোজা হয়ে বসলেন, পকেট থেকে একটা ডায়েরি বের করে নামটা লিখলেন। তারপর বললেন, এটা কি ইন্ডিয়ান নেম? বিট অফিসার বললেন, হ্যাঁ, দাঁড়ান। তিনি উঠে চলে গেলেন ডাইনিং রুমে। অর্জুন দেখতে পেল ভদ্রলোক ডাইনিং রুমের দেওয়ালে টাঙানো ছবির দিকে ঝুঁকে দেখলেন। তারপর বেরিয়ে এসে বললেন, র্যাকেট টেইলড ড্রঙ্গো। ইয়েস ইয়েস। ম্যালকম এত উত্তেজিত হলেন যে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। হ্যাভ ইউ সিন? ওদের দেখেছেন? হ্যাঁ, 2-3 বার দেখেছি। ওরা সাধারণত জঙ্গলের ভেতর থেকে বেরোতে চায় না। শীত কমে গেলে দেখা যায়। শীত? এখন দেখা যাবে না? চেষ্টা করতে পারেন। মেজর চুপচাপ শুনছিলেন। বললেন, আমাকে বাদ দিতে হবে। অর্জুন জিজ্ঞেস করলো, কেন? ইতিমধ্যেই অ্যানিমিক হয়ে গিয়েছি, আর রক্ত দিতে পারবো না। অর্জুন তখন বিট অফিসারকে জোঁকের গল্পটা বলল। ভদ্রলোক মাথা নাড়লেন। জোঁক আছে, এখন কম, বর্ষায় বেড়ে যায়। অবশ্য ভোরের দিকে শিশিরের জন্য ওদের চলাফেরা বেড়ে যায়, তবে সাবধানে হাঁটলে ওদের এড়ানো সম্ভব। আপনি মোজার মধ্যে প্যান্টের পা ঢুকিয়ে নেবেন, আর ফুল হাতা জামার ওপর জ্যাকেট আর মাথায় টুপি পরে নেবেন। মেজর বললেন, তুমি তো দেখছি বেশ ছেলে মানুষ। ওসব করেও জোঁকেদের ঠেকানো যাবে না। বেটারা বোধহয় আমার শরীরে স্কচের গন্ধ পেয়ে যায়। ম্যালকম বললেন, আমার আর কিছু দরকার নেই। ওই ভীমরাজদের আমি দেখতে চাই। আপনি বলুন কোন দিকটায় গেলে ওদের দেখতে পাবো? আপনি এই নদী পেরিয়ে বাঁদিকে হাঁটবেন, পাহাড়ের কাছাকাছি। কিন্তু একটা কথা, যেখানেই যান বিকেল 4টের মধ্যে বাংলোয় ফিরে আসবেন। কেন? অন্ধকার নামলে জঙ্গল মানুষের জন্য নয়। অর্জুন জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি এমন কোনো গাছের নাম জানেন যার পাতায় পাখিরা কিছুতেই বসে না? না তো। কিরকম পাতা? অনেকটা ছাতিম পাতার মতো, ঈষৎ কালচে। না। মাথা নাড়লেন বিট অফিসার। আমি এই খবর প্রথম শুনলাম। কথাগুলো বলে বিট অফিসার উঠে পড়লেন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অর্জুন মাথা নাড়ল। না, বেশ ভালোই আছি। শুধু কাল রাত্রে ঘুম ভেঙে যাওয়ার পর অনেকক্ষণই ঘুমোতে পারিনি। তোমার ঘুম ভেঙেছিল? মেজর অবাক হলেন। ডিনারে যাওয়ার জন্য কতবার দরজায় ধাক্কা মারলাম, তবু ঘুম ভাঙাতে পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম মিস্টার রয় টর্চ হাতে জঙ্গল থেকে ফিরে এলেন। তখন অনেক রাত। অর্জুন বলল। মিস্টার রয়কে? বিট অফিসার বললেন, সেন্ট্রাল এক্সাইজের বড় সাহেব। প্রায়ই এই বাংলোয় এসে থাকেন। এখানে ওদের অফিস আছে। আচ্ছা, চলি। অর্জুন লক্ষ্য করল খবরটা শোনা মাত্র বিট অফিসারের মুখ গম্ভীর হয়ে গেল। ভদ্রলোক নিশ্চয়ই এ ব্যাপারে আরও কিছু জানেন। তার কৌতূহল হচ্ছিল, কিন্তু সে নিজেকে থামালো। এসেছে পাখির জন্য, অন্য ব্যাপারে উৎসাহ দেখিয়ে লাভ কি? বিট অফিসার চলে যাওয়ার পর ম্যালকম জানালেন যে এখনই তিনি বেরিয়ে পড়তে চান। ভীমরাজকে তিনি দেখবেনই। এই পাখির কথা তিনি বহুদিন আগে শুনেছিলেন, এবং এখনও আমেরিকার কোনো কাগজে ওই পাখির ছবি ছাপা হয়নি। অতএব ভীমরাজের ছবি তুলতে পারলেই তিনি নিজেকে ধন্য মনে করবেন। ঠিক তখনই বেরিয়ে যাওয়ার বাসনা মেজরের ছিল না। ভোরবেলায় জঙ্গলে ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। এখন একটু আরাম চান।
বললেন, ম্যালকম, এই জঙ্গলটা যখন থাকবে তখন তোমার ভীমরাজও পালিয়ে যাবে না। তাই বলছি, লাঞ্চ খেয়ে জঙ্গলে ঢুকলে কেমন হয়? ম্যালকম অবাক হয়ে তাকালেন খানিক, তারপর বললেন, মেজর, তোমার বয়স হয়েছে, একটু আগে শুনলে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। লাঞ্চের পরে বেরোলে কতটুকু সময় পাওয়া যাবে? অর্জুন বলল, সকালে উনি গিয়েছিলেন, এখন আমি যাচ্ছি। মেজর না হয় একটু বিশ্রাম করুন এখানে। মেজর বললেন, বিশ্রাম আবার কি? দায়িত্ব তো কম নয়। এখানে থাকা মানে ফোর ডাকলে বসে থাকা। লাঞ্চের পর ওরা বেরিয়ে পড়ল। ম্যালকম সাহেবের কাঁধে ব্যাগ, তাতে ক্যামেরা ছাড়া ডায়েরি এবং বই। বাংলোর পিছন দিয়ে একটু এগোতেই নদীর সামনে পৌঁছে গেল ওরা। এখন নদীতে জল নেই। এই নদীর নাম গদাধর। স্থানীয় লোকজনের কাছে নদীটির নাম জৈনস্তি। হইচে সেঞ্চৌলা পাহাড়, মাত্র 5,910 ফুট উঁচু। এই নদীর জন্ম ওখানেই, বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে যায়। অর্জুন অবাক হয়ে গেল। আমেরিকা থেকে প্রকাশিত বইয়ের পাতায় ডুয়ার্সের অখ্যাত অঞ্চলের নদীর বিবরণ লেখা হয়েছে। ওহ, ওরা পারে বটে। জঙ্গলে ঢুকলো ওরা। এই জঙ্গলে যে লোকজন ঢোকে তার প্রমাণ সরু পায়ে চলা পথগুলো। চারপাশে নিম এবং কাওলা জাতীয় গাছ, শাল, শিশু এবং গামার তো আছেই। আর একটু ঢুকলেই লতা, মশ, ফার্ন চোখে পড়ল। এই মিশ্র শাল জঙ্গলে ফল বেশি হওয়ায় পাখিরা স্বচ্ছন্দে খাবার পেয়ে যায়। মাথার ওপর গাছের ডালে ডালে পাখি ডাকছে বিভিন্ন রকমের। ম্যালকম তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন কিছুক্ষণ, তারপর ছবি তোলা আরম্ভ হলো। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে অর্জুনকে ইশারা করলেন। তাঁর ওঁচানো আঙুল লক্ষ্য করে অর্জুন দেখল অপরূপ রংবাহার একটি পাখি বসে আছে নিম গাছের ডালে। ফিস ফিস করে ম্যালকম বললেন, ফেয়ারি ব্লু বার্ড। পাখিটা উঠতেই তার পাখায় যেন রং ছিটকে উঠল। একেই তাহলে নীলপরি বলা হয়। এবার আর পায়ে চলা পথ নেই। ওরা নদী থেকে অনেকটা ভেতরে ঢুকে এসেছে। জঙ্গল এত ঘন হয়ে গেছে যে এখন দুপুর 2টো বলে মনেই হচ্ছে না। বিট অফিসারের সতর্কবাণী মনে পড়ে গেল অর্জুনের। কিন্তু ম্যালকম যে এত তাড়াতাড়ি ফিরে যেতে চাইবেন না তা সে বুঝতে পারে। লম্বা লম্বা ঘাস সরিয়ে হাঁটতে হচ্ছে। যেহেতু ম্যালকমের চোখ গাছের ডালে ডালে ঘুরছে, তাই অর্জুন নিচের দিকে নজর রাখছিল। হঠাৎ একটা গাছের তলায় চোখ পড়তে অর্জুন অবাক হলো। পাথর সাজিয়ে সেখানে যে রান্না বান্না করা হয়েছে তা স্পষ্ট। একটা খালি হয়ে যাওয়া মদের বোতল আর ছাই পড়ে রয়েছে সেখানে। এখানে রান্না করার প্রয়োজন হলো কার? আর একটু এগোতেই শীষের শব্দ কানে আসতে লাগলো। শীষ বাজছে চারপাশে, আর এই শীষ যদি কোনো পাখির হয় তাহলে বলতে হবে তার গলার জোর আছে। ম্যালকমকে সে শীষটা শোনালো। ম্যালকম সেটা শোনার পর মাথা নাড়লেন। নো, এটা পাখির শীষ নয়, একটা মেটালিক টিউন শুনতে পাচ্ছি। চলো আর একটু এগিয়ে দেখা যাক। অর্জুন বলল। ফিরতে রাত হয়ে যাবে। ঘড়ি দেখলেন ম্যালকম। না না, ফেরার সময় তো জোরে হাঁটা। জঙ্গল সরিয়ে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। একে লম্বা লম্বা ঘাস, তার উপর গাছ থেকে নেমে আসা লতাটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ম্যালকম দাঁড়িয়ে গেলেন। মুখ তুলে চারপাশের গাছ দেখতে দেখতে বললেন, অদ্ভুত। কি ব্যাপার? কোনো পাখির ডাক শুনতে পাচ্ছ এখন? নাও, একটাও পাখি নেই ওখানে। ম্যালকমের কথা ঠিকই। তাহলে কি ওখানে সেই গাছ আছে যার পাতায় পাখিরা বসে না? অর্জুন গাছগুলোকে ভালো করে দেখল। না, কোনো গাছের পাতায় ছাতিম পাতার মতো নয়, কালচে বলে মনে হচ্ছে না। তাহলে হঠাৎ তার চোখ পড়ল ঘাসের মধ্যে পড়ে থাকা একটা সিগারেটের প্যাকেটের উপর। চট করে সেটা তুলে নিয়ে সে দেখল মেজর সকালে জঙ্গলের মধ্যে যে প্যাকেটটা পেয়েছিলেন এটা সেই ব্র্যান্ডের। তখন জোঁক নিয়ে সবাই ব্যস্ত ছিল বলে সে প্যাকেটটা খুলে দেখেনি। ওটির মধ্যে অবশ্য সিগারেট নেই, কিন্তু সকালে মেজররা গিয়েছিলেন উল্টো দিকের জঙ্গলে, এদিকে নয়। অথচ একই ব্র্যান্ডের প্যাকেট দুই জঙ্গলে কিভাবে পাওয়া যাচ্ছে? যে এই সিগারেট খায় সে কেন গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে? নদীর কাছে পৌঁছতে সন্ধে নামল। নদী বেশি চওড়া নয়,
মেজরের চিৎকার শুনতে পেল ওরা। পাড়ে দাঁড়িয়ে হাত তুলে চেঁচিয়ে যাচ্ছেন। সেটা লক্ষ্য করে ম্যালকম বললেন, মেজরের উচিত ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া। নুড়ির ওপর পা ফেলে কাছাকাছি হতেই মেজরের গলা স্পষ্ট হলো। কুইক, তাড়াতাড়ি চলে এসো। উহ, কি প্রাণে বেঁচে গেছো তোমরা। আমি তো ভাবছিলাম আর কখনো তোমাদের দেখাই পাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে? আগে ওপরে উঠে এসো, তারপর বলছি। মেজর বোধ হয় তাঁর টেনশন কমাতে হিপ পকেট থেকে চ্যাপটা স্টিলের পাত্র বের করে ছিপি খুলে খানিকটা গলায় ঢাললেন। ওদের ওপরে উঠে আসতে দেখে মেজর বললেন, হাতি বেরিয়েছে। হাতি? ম্যালকম চারপাশে তাকালেন। এখানে নয়, ওখানে। যে জঙ্গলে তোমরা ঢুকেছিলে সেখানে প্রায় 30টা হাতির দল ভুটানের পাহাড় থেকে নেমে এসেছে। ওদের স্বভাব খুব ভয়ঙ্কর। খুব ভাগ্য ভালো, তাই তোমরা বেঁচে গেছো। মেজর জানিয়ে দিলেন। আপনাকে খবরটা কে দিল? বিট অফিসার? অর্জুন জিজ্ঞেস করলো। নো, মিস্টার রয়। তোমাদের কথা জিজ্ঞেস করাতে বললাম পাখি দেখতে জঙ্গলে ঢুকেছে। উনি শিউরে উঠলেন, বললেন আজ যদি তোমরা বেঁচে ফিরে আসো তাহলে যেন আর কখনো জঙ্গলের ভেতরে যেও না। এই হাতির দলটা ওখানে মাসখানেক থাকবে। মেজর বললেন। ম্যালকম মাথা নাড়লেন। আশ্চর্য! হাতির ভয়ে বাংলোয় বসে থাকলে আমি ছবি তুলব কি করে? না না, আমি হাতিকে কেয়ার করি না। করো না? তবে আমি তোমার সঙ্গে ওই জঙ্গলে যাচ্ছি না। ওরা গেট পেরিয়ে ফিরে এলো বাংলোর লনে। পাতলা অন্ধকার ছড়িয়ে পড়েছে এর মধ্যে। বাহাদুর এগিয়ে এলো মেজরের দিকে। সাব, ইয়েস, রয় সাব আপনাকে দিতে বলেছেন। হোয়াট ইজ দিস? প্যাকেটটা হাতে নিয়ে মোড়ক খুললেন। মাই গড, রাম মেড ইন ভুটান। খাইনি কখনো, কিন্তু আমাকে কেন? অর্জুন বলল, ওটা আপনি নেবেন না মেজর। কেন নিষেধ করছো কেন? ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি। ভারতীয় আবগারি আইনে এটি রাখার জন্যে আপনার জেল কিংবা জরিমানা হতে পারে। কারণ এদেশে ভুটানের মদ বিনা অনুমতিতে বিক্রি করা নিষিদ্ধ। অর্জুন জানালো। মাই গড! মেজরের হাতে যেন ছ্যাঁকা লাগলো। কিন্তু মিস্টার রয় নিজেই তো একজন বড় মাপের সরকারি অফিসার। তিনি বেআইনি কাজ করবেন কেন? আমি জানি না। অর্জুন বলল। ম্যালকম ততক্ষণ বারান্দায় গিয়ে বসেছেন। অর্জুন বাহাদুরকে জিজ্ঞেস করলো, ওদিকে হাতির দল আসে? শুনেছি ওই জঙ্গলে অনেক হাতি আছে। আসি স্যার, ওই বাংলোর লনে গত মাসে দুটো বাচ্চা ঢুকেছিল। দলটা দাঁড়িয়েছিল গেটের ওপাশে। বাহাদুর বলল। সর্বনাশ! তারপর? বাচ্চা দুটো খেলা করে ফিরে গেলে দলটা চলে গেল। অর্জুন বলল, তুমি এই বোতলটা রেখে দাও, আর আমাদের জন্যে একটু চায়ের ব্যবস্থা করো। মেজর বললেন, আমার জন্যে নয়, সূর্য ডুবে গেলে আমি চা খাই না। ওরা বারান্দায় এসে বসলো। অর্জুন পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। বাহাদুর আলো জ্বেলে দিয়েছিল। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি সকালে যে সিগারেটের প্যাকেটটা বের করে টেবিলে রেখেছিলেন সেটা কোথায়? সিগারেটের প্যাকেট? ও হ্যাঁ, আমি জানি না, আর তো দেখিনি। ওতে কোনো সিগারেট ছিল না। কেন? এই একই ব্র্যান্ড, তাই না? আমার তো মনে নেই। অত মনে রাখলে আমি তো শার্লক হোমস হয়ে যেতাম। এই সময় টর্চের আলো দেখা গেল। বিট অফিসার এলেন। গুড ইভিনিং, কেমন বেড়ানো হলো? অর্জুন বলল, ভালো। আজ আমরা নীলপরি পাখি দেখেছি। মিস্টার ম্যালকম তার ছবিও তুলেছেন। খুব সুন্দর দেখতে। আচ্ছা। মেজর বললেন, আপনি আমাদের হাতি সম্বন্ধে সাবধান করে দেননি কেন? মানে? আমি তো বলেছি জঙ্গল থেকে তাড়াতাড়ি ফিরতে, বলিনি? অর্জুন মাথা নাড়ল। বলেছেন। এখন ওখানে হাতির উৎপাত কেমন? কম। আসলে ওরা বেরিয়ে আসে খাবারের জন্য।
জঙ্গলে তো খাবার খুব কমে গিয়েছে, দান পাগলি মাঠে নেমে পড়ে ওরা। পাহাড়ি বস্তিতে অনেকে হাঁড়িয়া বানায়, ওটা আবার হাতিদের খুব প্রিয় পানীয়, তার লোভেও হানা দেয়। এখন ওই জঙ্গলে কত হাতি আছে? যে দলটা ছিল তারা সপ্তাহ তিনেক আগে নীলপাড়ার দিকে চলে গেছে। মেজর হতভম্ব। তার মানে এখন ওই জঙ্গলে 30টা রাগী হাতি ঘুরে বেড়াচ্ছে না? বিট অফিসার হেসে ফেললেন। এই গল্প কোথায় শুনলেন? মেজর রেগে গেলেন। গল্প? মিস্টার রয় আমাকে গল্প শুনিয়েছে? অদ্ভুত লোক তো। আর আমি বোকার মতো তোমাদের গালাগাল করলাম। অর্জুনের দিকে তাকিয়ে কথাগুলো শেষ করলেন মেজর। অর্জুন বলল, ঠিকই করেছেন, সন্ধ্যের পর জঙ্গলে থাকা ঠিক নয়। বিট অফিসার বললেন, রায় সাহেব হয়তো আপনাদের উপকার করতে চেয়েছিলেন। হুম। মেজর চোখ ছোট করলেন। আচ্ছা, আপনাদের এখানে ভুটানের রাম দেওয়া নেওয়াটা কি আইনসম্মত নয়? বিট অফিসার বললেন, এটা তো সীমান্ত এলাকা, এখানে আইন তেমন কড়াকড়ি নয়। এখানে ভুটানের টাকাও লোকে কেনা বেচার সময় ব্যবহার করে, যা খুব বড় ধরনের অপরাধ। তবু তো চলছে। ভুটানের মদও সেই রকম, এদিকের লোকজন ব্যবহার করে। সরকার সব জেনেও কিছু ব্যবস্থা নেয় না। কিছুক্ষণ গল্প করার পর বিট অফিসার চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে অর্জুন জিজ্ঞেস করলো, আচ্ছা, এই জায়গাটা তো ছোট, এখানকার দোকানে সব ধরনের সিগারেট কি পাওয়া যায়? বেশি দামি সিগারেট পাবেন না। যদি প্রয়োজন থাকে তাহলে বলুন, আমি শহর থেকে আনিয়ে দিতে পারি, বিট অফিসার বললেন। অর্জুন সিগারেটের প্যাকেটটা দেখালো। এটা এখানে পাওয়া যাবে? বিট অফিসার প্যাকেটটা দেখে মাথা নাড়লেন। না, দরকার? না, থ্যাংক ইউ, ঠিক আছে। বিট অফিসার চলে গেলে ম্যালকম উঠে গেলেন ঘরে লেখাপড়া করতে। মেজর অন্ধকারের দিকে তাকিয়ে মুখে স্কচ ঠেলে বললেন, এই জঙ্গলটা তেমন ভারী নয়। টাক পড়ার আগে মাথার চুলের যে অবস্থা হয় সেই রকম। অর্জুন কোনো কথা বলল না, তার খুব অস্বস্তি হচ্ছিল। এই প্যাকেটটা খুব পুরনো নয়। মেজরও এই প্যাকেট পেয়েছিলেন উল্টো দিকের জঙ্গলে। তার মানে হয় একজন অথবা একাধিক মানুষ এই ব্র্যান্ডেড সিগারেট জঙ্গলে গিয়ে খেয়েছে, অথচ এই সিগারেট স্থানীয় দোকানে বিক্রি হয় না। কি ব্যাপার? জঙ্গলে কেউ রান্না করে খেয়েছে, মদের বোতল ফেলে গিয়েছে, খবরটা বিট অফিসারকে দেয়া হলো না। মেজর জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হে? কি ব্যাপার? তাই তো জিজ্ঞেস করছি। খুব চিন্তায় পড়েছ মনে হচ্ছে। না না, তেমন গুরুতর কিছু নয়। বিকাশ বাবু আর তার মেয়ের কথা ভাবছো নাকি? না তো। অর্জুন অবাক হলো। আরে, তিনি যদি আজ তোমার মায়ের কাছে খবর পান এবং সঙ্গে সঙ্গে রওনা হতে পারেন, তাহলেও তো পরশুর আগে এখানে পৌঁছাতে পারবেন না। আমি ওদের কথা ভাবছিও না। তাহলে চলো একটু সামনের বাজার থেকে ঘুরে আসি। মেজর উঠে দাঁড়ালেন। অর্জুন আপত্তি করল না। পিচের রাস্তায় আলো নেই, কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছিল না। এদিকটাই জঙ্গল নেই, আশেপাশে কাঠের বাড়ি থেকে আলো এসে পড়েছে বাইরে। মেজর বেশ জোরে লাফ দিয়ে বাতাস টেনে ছাড়লেন। আহ, ফ্রেশ এয়ার, আয়ু বেড়ে যায় হে। অর্জুন বলল, আপনাদের আমেরিকায় তো বাতাস দূষণমুক্ত। হ্যাঁ, তবে একেবারে নেই তা এখন বলা চলে না। আচ্ছা, তোমার গুরুদেবের খবর কি? উনি কি সত্যি সন্ন্যাসী হয়ে গেলেন? গত 1 বছর উনি জলপাইগুড়িতে আসেননি। আর আপনি তো জানেন, অমলদা ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা একদম পছন্দ করেন না। অর্জুন বলল, মানুষের মনে কখন যে কি ঢোকে। যাকগে, ম্যালকমকে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। এরকম পাগল মানুষ খুব কম দেখেছি। অর্জুন হেসে বলল, পাগলদেরই তো প্রতিভা থাকে। হ্যাঁ। মেজর থমকে দাঁড়ালেন। দূর, প্রতিভাবানরা পাগল হতে পারেন, কিন্তু পাগল মাত্র যদি প্রতিভাবান হয় তাহলে পৃথিবীর চেহারাই বদলে যেত হে। তোমার কাছে এমন ব্যাখ্যা আমি আশা করিনি অর্জুন। অর্জুন হেসে ফেলল। আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন?
কয়েক সেকেন্ড চুপচাপ হাঁটলেন মেজর, তারপর নিচু গলায় বললেন, কারণ কিছুদিন থেকে নিজেকে নিয়ে খুব ভয় পাচ্ছি হে। কিরকম? মাঝে মাঝে নিজেকে খুব প্রতিভাবান বলে মনে হয়। এটা ভালো লক্ষণ নয়। সাধারণ মানুষের সঙ্গে আমার তফাৎ আছে, সেটা তো পাগলদের সঙ্গেও থাকে। মেজরের কথার কোনো উত্তর দিল না অর্জুন। জয়ন্তীর বাজার এলাকাটা মোটেই বড় নয়। 2-3টে পান সিগারেটের দোকান, মুদির দোকান আর মিষ্টি এবং চায়ের স্টল ছড়ানো আছে। সেখানেই কিছু লোক গালগপ্প করছেন। মেজর চারপাশে তাকালেন। একটা দোকানের সাইনবোর্ড চোখে পড়ল। দোকানটা একটু তফাতে, দিশি মদের দোকান। অর্জুন দেখল দুটো লোক অনেক বোতল একটা ব্যাগে ঢুকিয়ে সাইকেলে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে গেল। দোকানটা লক্ষ্য করেছিলেন মেজরও। বললেন, চলো তো একটু খোঁজ খবর করি। মেজরের মতো চেহারা ওরকম দোকানে দেখা যায় না, ফলে ভিড় একটু সরে গেল। দোকানদার জিজ্ঞেস করলো, বলেন সাহেব। সব কি দেশি? বিলিতি নেই? মেজর জিজ্ঞাসা করলেন, এখানে বিলিতি কে খাবে? ভুটানি দেব স্যার? ভুটানি বিক্রি হয়? মেজর জিজ্ঞেস করলেন। ওই আর কি, ভদ্রলোকরা তো ভুটানি খান। এই একটু আগে 20 বোতল নিয়ে গেল সাইকেলে। দোকানদার বলল। অর্জুন জিজ্ঞেস করলো, 20 বোতল বিক্রি করবে নিশ্চয়ই? না স্যার, এই জঙ্গলে সাপ্লাই দেবে। লোকটি কথাগুলো বলতেই ভেতর থেকে একজন ধমক দিল, ওহ সহদেব, এত কথা বলার কি দরকার তোমার? মেজর বললেন, না ভাই, আমি বিলিতি খুঁজছি, চলি। ওরা একটু ফাঁকায় চলে এলো। মেজর বললেন, কি ব্যাপার হে, 20 বোতল মদ জঙ্গলে কাকে সাপ্লাই দেবে? গাছের পয়সা খরচ করে হাতিদের খাওয়াবে নাকি? অর্জুনের মনে পড়ল আজই সে জঙ্গলে ছায়ের পাশে মদের বোতল দেখে এসেছে। তার মানে এত মদ খাওয়ার মতো মানুষ ওই জঙ্গলে আছে। ওরা নিজেরা কেন কিনতে আসলো না? কেন ওরা ওখানে লুকিয়ে থাকে? স্যার, অর্জুন দেখল একটা প্যাকাটির মতো লোক অন্ধকার ফুঁড়ে সামনে এসে দাঁড়িয়েছে। মেজর হাঁক দিলেন, কে চাই? আমি আর কি চাইবো স্যার? আপনারা চাইছিলেন শুনলাম এই মাত্র, তাই এলুম। বলুন কোন বিলিতি চান, ব্যবস্থা ঠিক হয়ে যাবে। লোকটা বলল। তোমার দোকান কোথায়? মেজর অবাক। দোকান? না স্যার, এসব টানা জিনিস। অর্জুন বলল, কিভাবে পান? সে কথা বলা নিষেধ। বক্সার ফোর্ট থেকে আনতে হবে। আমাদের দরকার নেই, তুমি যেতে পারো। অর্জুন রূঢ় গলায় বলতেই লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। মেজর বললেন, অদ্ভুত জায়গা তো। কিন্তু এই বক্সার ফোর্ট মানে কি? অর্জুন বলল, এখান থেকে কিছুটা দূরে বক্সা বলে একটা পাহাড়ি জায়গা আছে, যেখানে ইংরেজরা স্বাধীনতা যোদ্ধাদের বন্দি করে রাখত। সেই থেকে দুর্গের মতো বন্দিশালা বলে নাম হয়ে গিয়েছে বক্সার ফোর্ট। এখন সান্থালবাড়ি পেরিয়ে বক্সা পর্যন্ত লোকে ট্রেকিং করে যেতে পছন্দ করে। এসব জায়গায় মনে হচ্ছে বেশ অবৈধ কাজ হচ্ছে। মিস্টার রয় এখানে থেকে করছেনটা কি? এই প্রশ্ন ওকে না করলেই ভালো হয়। কেন? উনি খুশি হবেন না, কিন্তু মেজর, আমাদের সতর্ক হতে হবে। ওরা আবার ফেরার জন্য হাঁটতে শুরু করলো। হাতির থেকে? না, প্রথমত জঙ্গলে দামি সিগারেটের প্যাকেট পাওয়া যাচ্ছে, যা এখানে বিক্রি হয় না। এত এত ভুটানি মদ সেখানে কার জন্য যাচ্ছে? আজ আমি সেখানে বোতল দেখে এসেছি। এখন মনে হচ্ছে সহদেব ওই জন্য ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে আসেনি তো। সে কি? তাহলে তো এখনই পুলিশকে জানানো দরকার। থানায় যাবে? মাথা নাড়ল অর্জুন। নো, আমাদের হাতে এখন কোনো প্রমাণ নেই। শুধু সিগারেট আর মদের বোতলের জন্য সন্দেহ করছি বললে পুলিশ হয়তো আমাদের পাগল ভাববে। তাহলে? তাহলে আমাদের কিছুই করার নেই। ম্যালকম সাহেব এখানে এসেছেন পাখি দেখতে, আমরা ওকে সাহায্য করব বলে সঙ্গী হয়েছি। এর বাইরে আর কিছু না জানাই ভালো। ওরা বাংলোর কাছাকাছি পৌঁছে গেল। ডিনারের সময় মিস্টার রয়কে দেখতে পেল না ওরা।
বাহাদুর জানালো, সাহেব আলিপুরদুয়ারে গিয়েছেন, হয়তো আজ রাত্রে ফিরবেন না। মেজর জিজ্ঞেস করলেন, এত রাত্রে কেউ জঙ্গলে গাড়ি নিয়ে ঢোকে? না স্যার, তবে বিশেষ রাস্তা ধরে কেউ কেউ আসে মাঝে মধ্যে। বাহাদুর বলল। মুরগির মাংসটা দারুণ রান্না হয়েছিল। ম্যালকম ঝোল খান না, তাকে স্যুপ আর পাউরুটি দেওয়া হয়েছে। কিন্তু মেজরের মুখে মাংসের ঝোলের প্রশংসা শুনে তিনি লোভ সামলাতে পারলেন না। কে এত ভালো ভালো করছো, এক পিস দেখি। বাহাদুর সাগ্রহে তাকে পরিবেশন করলে তিনি ভয়ে ভয়ে মুখে তুললেন, তারপর মাথা নাড়লেন। গুড, ভেরি গুড। বাহাদুর আরও দিতে যাচ্ছিল, কিন্তু তিনি বাধা দিলেন। নো মোর। কালকে আমাকে ভীমরাজের সন্ধানে যেতে হবে। ওয়েল ফ্রেন্ডস, এখানে ভোর হয় ঠিক 5:10। আমরা তখনই বেরিয়ে পড়ব। 5:10? মেজর খাওয়া হারিয়ে তাকালেন। তোমাকে সবাই প্রতিভাবান বলে, আর আমি তোমার পাগলামি দেখছি। এই ভোরে জোঁকের মুখের কাছে নিজেকে তুলে ধরতে আমার বিন্দুমাত্র বাসনা নেই। ম্যালকমের মুখ গম্ভীর হলো। অর্জুন বাহাদুরকে জিজ্ঞেস করলো, তোমাদের এখানে গামবুট পাওয়া যায়? চাপড়ামারি ফরেস্ট বাংলোতে পেয়েছিলাম। দুটো আসে সবজি। বাহাদুর জানালো। ব্যাস, ওতেই হবে। মেজর, আপনি একজোড়া গামবুট পরে নেবেন, জোঁকে রক্ত খেতে পারবে না। তাই যাবো তো 3 জন, দুটোতে কি হবে? ম্যালকম জানিয়ে দিলেন তার গামবুটের প্রয়োজন নেই। ইচ্ছে হলে মেডিকেটেড ক্রেপ ব্যান্ডেজ হাঁটু পর্যন্ত মুড়ে নিতে পারবেন। জোঁক ধারে কাছে আসবে না। তৈরি হওয়ার জন্য গুড নাইট বলে ঘরে চলে গেলেন তিনি। খানিকক্ষণ গল্প করার পর ওরা উঠল। মেজর ম্যালকম সাহেবের ঘরে চলে যাওয়ার পর অর্জুন রয় সাহেবের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তালা ঝুলছে, দিশি তালা। একটা সরু শক্ত তার থাকলে এই তালা সহজেই খোলা যায়। হেসে ফেলল অর্জুন। হঠাৎ তার মাথায় তালা খোলার ভাবনা এলো কেন? নিজের ঘরে ঢুকে আলো জ্বালাতেই আয়নার দিকে দৃষ্টি গেল। কি চেহারা হয়েছে তার! দাড়িগুলি ইতিমধ্যেই খোঁচা খোঁচা হয়েছে। সে চেয়ারে বসল। এবার এই পাখি খোঁজার অভিযানে এসে তার কিছুই করার নেই, খাওয়া, হাঁটা আর ঘুমোনো। কিন্তু তারপরই মনে হলো সে তো এসেছে জলপাইগুড়ি থেকে, আর মেজর এসেছেন নিউ ইয়র্ক থেকে। তাঁরও তো একই অবস্থা। তাছাড়া এখানে যতদিন সে থাকবে তার জন্য ম্যালকম সাহেব তাকে মোটা টাকা দেবেন বলে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ না করে টাকা নিতেও তো তার খারাপ লাগছে। দরজায় শব্দ করে বাহাদুর ঢুকলো, হাতে লম্বা গামবুট। অর্জুন বলল, বাহ, খুব ভালো হয়েছে। আপনারা কি ভোরবেলায় বেরোবার আগে চা খাবেন? পেলে খুব ভালো হতো, কিন্তু এত ভোরে কি সম্ভব হবে? করে দেব। বলে বাহাদুর এক পা ফিরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তুমি কিছু বলবে বাহাদুর? না মানে, বলতে পারো। আপনারা কাল কোন দিকে যাবেন? নদীর ওপারে। ওদিকের পাখিরা তো এদিকেও আসে। মানে আজ সকালে 2 সাহেব তো ওই জঙ্গলে গিয়েছিলেন। কাল এদিকে গিয়ে দেখুন না। এদিকে ওরা তেমন পাখি পাননি। কেন? তুমি আমাদের ওদিকে যেতে নিষেধ করছো কেন? ব্যাপারটা স্পষ্ট করে বলো না। অর্জুন বলল। না, কিছু না। বলেই রহিম বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার রয় ভয় দেখিয়েছিলেন ওই জঙ্গলে ঢুকলে হাতির সামনে পড়তে হবে। হাতিরা যে ওই জঙ্গলে নেই তা বিট অফিসারের মুখে শোনা গেছে। আবার বাহাদুরেরও আপত্তি ওই জঙ্গলে ঢোকা নিয়ে। কি ব্যাপার? অর্জুনের খেয়াল হলো গত রাতে মিস্টার রয় এবং তার লোকজন ওই নদীর দিক দিয়েই বাংলোর পিছনে উঠে এসেছিলেন। অত রাত্রে ওরা ওদিকে কি করছিলেন? আর সেই সব লোকেদের দিনের বেলায় এদিকে আসতে দেখা যায়নি কেন? আলো নিভিয়ে শুতে যাওয়ার জন্য জামা প্যান্ট ছাড়তে যেতেই অর্জুনের মনে হলো, না, এখনই শোয়ার দরকার নেই। রাত এখন মোটে 9:30। জঙ্গলে অবশ্য এটা বেশ রাত, কিন্তু তার মনে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। এ কথা এখন আর অস্পষ্ট নয় যে এই গভীর জঙ্গলে বেশ কিছু মানুষ আস্তানা গেড়েছে। তাদের কেউ কেউ হয়তো রাতের বেলায় এদিকে আসে। এরা সরকারি কর্মচারী হতে পারেন, চোরা শিকারী বা অবৈধ পাচারকারীদের ধরার জন্য জঙ্গলে লুকিয়ে আছেন। মিস্টার রয় ওদের সঙ্গেই কথা বলতে গিয়েছিলেন। ওরাই তাকে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে। স্বভাবতই মিস্টার রয় চাইবেন না কেউ ওই জঙ্গলে ঢুকুক। খবরটা বোধহয় বাহাদুরও জানে,
তাই সে তার আপত্তির কথা জানিয়েছে। আর একটু রাত বাড়লে গামবুটটা পরে নিল অর্জুন। তারপর ব্যাগ খুলে পাকানো দড়ি আর পেন্সিল টর্চটা পকেটে ভরে নিল। ঠিক 11টার সময় নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে নিশ্চিদ্র অন্ধকার, এমনকি বাংলোর আলোগুলোও নিভিয়ে দেওয়া হয়েছে। দরজাটা টেনে বন্ধ করলো অর্জুন। তারপর যতটা সম্ভব কম আওয়াজ করে নিচে নেমে এলো। একটা সিঁড়ি চলে গেছে ডাইনিং রুমের দিকে, তার দরজা এখন বন্ধ। অন্য সিঁড়িটা নেমে গিয়েছে বাগানের দিকে। অর্জুন সেটাই ধরল। বাহাদুর বা রাঁধুনি এখন নিশ্চয়ই ঘুমে অচৈতন্য। আকাশে সামান্য মেঘ থাকায় পৃথিবী অস্পষ্ট। বাংলোর পিছনে বেশ খানিকটা ফুলের বাগান রয়েছে। অর্জুন ধীরে ধীরে তার ভিতর দিয়ে এগিয়ে যেতেই নদীটাকে দেখতে পেল। নদী এবং বাংলোর মাঝখানে একটা তারের বেড়া আছে। তেমনি ছোট একটি গেট করা হয়েছে যাওয়া আসার সুবিধার জন্য। গেট পেরোলেই জায়গাটা ন্যাড়া, মাথার ওপরে কোনো আড়াল নেই। অর্জুন চারপাশে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বাঁদিকে একটা কালো স্তূপ পড়ে রয়েছে বলে মনে হলো। সেদিকে এগোতেই বিশাল পাথরের চাঁই দেখতে পেল। পাথরের ওপর পাথর সাজিয়ে ঢিবির মতো করে রাখা হয়েছে। হাওয়া দিচ্ছে বেশ। অর্জুন পাথরের ওপর বসলো। প্রায় আধ ঘন্টা বাদে তার মনে হলো নদীর ওপারে যেন 2-3টে আলো জ্বলে উঠল। ওগুলো এত ছোট যে ভালো করে বোঝা যাচ্ছিল না। 3টে নয়, 2টো আলো। দুটো নদীতে নামলো। টর্চ জ্বালিয়ে লোকজন এদিকে আসছে। ওরা যখন প্রায় এপারে পৌঁছে গিয়েছে তখন বোঝা গেল বেশি নয়, 2টো লোকই এসেছে। ওরা উপরে উঠে এলো। অর্জুন ততক্ষণে ঢিবির আড়ালে সরে গেছে। লোক দুটো এগোলো না। বাংলোর গেটের কাছে গিয়ে টর্চের আলো বারবার নেভাতে এবং জ্বালাতে লাগলো। অর্থাৎ ওরা যে এসেছে সেই সংকেত পাঠাচ্ছিল। প্রায় 10 মিনিট ধরে সমানে চেষ্টা চালিয়ে গিয়ে থেমে গেল ওরা। একজন এই প্রথম কথা বলল, কে হলো, আসছে না কেন? দ্বিতীয়জন বলল, ভেতরে যাব। প্রথমজন আপত্তি করল, না, এখন ট্যুরিস্ট আছে। আরে ট্যুরিস্ট নাকি কে জানে। না না, খবর পেয়েছি ট্যুরিস্ট, আমেরিকা থেকে এসেছে। তাহলে আর দাঁড়িয়ে লাভ নেই, চ ফিরে যাই। আর একটু দাঁড়া, নইলে বস খেপে যাবে। ওরা আরও কিছুক্ষণ চেষ্টা করলো। তারপর যেমন এসেছিল তেমনই নেমে গেল নদীতে। ওরা জঙ্গলে ফিরে যাচ্ছে। এ সময় ওদের অনুসরণ করলে অনেক কিছু জানা যাবে। কিন্তু অর্জুন ঝুঁকি নিল না। ওরা কার জন্য অপেক্ষা করছিল এখানে? বাহাদুর নিশ্চয়ই নয়, তাহলে তাকে দেখা যেত। এই সময় গাড়ির শব্দ কানে এলো। ও পাশের রাস্তা দিয়ে গাড়িটা আসছে। আওয়াজ শুনে বোঝা গেল বাংলোর সামনে এসে থামলো সেটা। এত রাত্রে গাড়িতে কে এলো? অর্জুন নড়ল না। কয়েক মিনিট সব চুপচাপ। অর্জুন দেখল দোতলার একটি ঘরের আলো জ্বলে উঠল। ওই ঘরটি রয় সাহেবের। তার মানে ভদ্রলোক এত রাত্রে ফিরলেন। কয়েক মিনিটের মধ্যে আলোটা নিভে গেল। এবার ফেরা যাক, অর্জুন ভাবল। এতক্ষণে তাকে মশারা আক্রমণ করেছে। সে নদীর দিকে তাকালো। লোক দুটোকে আর দেখা যাচ্ছে না। ওরা নিশ্চয়ই জঙ্গলে ঢুকে গেছে। যে জায়গা দিয়ে ওরা বেরিয়েছিল সেটা ভালো করে লক্ষ্য করলো সে। আগামীকাল ওই দিক দিয়েই জঙ্গলে ঢুকতে হবে। সে ঢিবির থেকে বেরিয়ে আসতেই একটা ছায়া মূর্তিকে দেখতে পেল। বাংলোর গেট থেকে বেরিয়ে মূর্তি তাকিয়ে আছে নদীর ওপারের জঙ্গলের দিকে। মূর্তিটি যে মিস্টার রয়ের তা বুঝতে পারল হাঁটা চলার ভঙ্গিতে। ভদ্রলোক যেন অসহিষ্ণু হয়ে পড়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতরে চলে গেলেন তিনি। দোতলায় আলো জ্বলল এবং নিভল। যে সন্দেহ অর্জুনের মনে এসেছিল সেটা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবতে পারেনি সে। জঙ্গলে কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে মিস্টার রয়ের সম্পর্ক আছে। সম্পর্কটা নিশ্চয়ই গোপন, তাই দিনের বেলায় জঙ্গলের বাসিন্দারা এদিকে আসে না। আবার এও হতে পারে কোনো বড় অভিযান করার জন্য এই ব্যবস্থা সরকারি নির্দেশেই হয়েছে। মিস্টার রয় একটা বড় সরকারি অফিসার। প্রকাশ্যে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চান না, কারণ তাতে শত্রুপক্ষ খবর পেয়ে যাবে। তাহলে এই শত্রুপক্ষ কারা? শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মেজর সঙ্গী হলেন। ম্যালকম সাহেবের নেতৃত্বে ওরা যখন বাংলো থেকে বের হলো তখন সবে পূবের আকাশ লাল হয়েছে। বাংলোয় এখনও ঘুম জড়ানো। মিস্টার রয়ের ঘর ভেতর থেকে বন্ধ। অর্জুন ওদের নিয়ে এলো বাংলোর পিছনের গেটে। সেটি পার হতেই নদী।
নির্জলা নদী এখন ছায়ামাখা। মেজর বললেন, বাহ, এখানেই সারাদিন বসে থাকা যায়। তাহলে তো পাখি দেখতে পাওয়া যাবে না। তা বটে। মেজর ইংরেজিতে ম্যালকমকে জিজ্ঞেস করলেন। হুইচ ওয়ে? ম্যালকম দূরের জঙ্গল দেখছিলেন। তিনি জবাব দেওয়ার আগেই অর্জুন হাত তুলে গত রাতের দেখা জায়গাটাকে দেখালো। মিস্টার ম্যালকম, ওখান দিয়ে আজ আমরা জঙ্গলে ঢুকবো। মনে হয় কিছুটা পায়ে চলার পথ পাওয়া যাবে। কিন্তু আমি ওই পাহাড়ের কাছাকাছি যেতে চাই। হ্যাঁ, আমরা এদিক দিয়েও যেতে পারি। ওরা নদীতে নেমে পড়ল। প্রত্যেকের সঙ্গে জলের বোতল। মেজরের ব্যাগে বিস্কুট আর হুইস্কি। ম্যালকম সাহেবের ব্যাগ একটু ভারী, সেখানে দু ধরনের ক্যামেরা রয়েছে। নদী পেরিয়ে ওরা ঠিকঠাক সেই জায়গায় চলে এলো যেখানে গত রাত্রের আগন্তুকটা জঙ্গলে মিলিয়ে গিয়েছিল। কিছু ঝোপ গুল্ম পেরিয়ে ওরা পায়ে চলার পথটা পেয়ে গেল। ক্রমশ জঙ্গল গভীর হলো। মাঝে মাঝে বানরের চিৎকার কানে আসছে, কিন্তু আশ্চর্য, এদিকের কোনো গাছেই পাখির দেখা পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ম্যালকম সাহেব বিরক্ত হলেন। কি ব্যাপার, এরকম হলো কেন? মেজর গাছগুলোকে দেখলেন। দেখো তো এদিকে সেই গাছগুলো আছে কিনা যার ডালে পাখিরা বসে না। না, চোখে তো পড়ছে না সেরকম পাতা। এবার জঙ্গল আরও ঘন হলো। পায়ে চলা পথ দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। দুপাশের গাছের পাতা ডাল সরাতে হচ্ছে সজোরে। হঠাৎই একটু ফাঁকা ফাঁকা জায়গায় চলে এলো ওরা। আর তখনই অর্জুন বুঝল এখানে কিছু মানুষ ছিল। সেই একই ধরনের পাথর সাজিয়ে রান্না করা হয়েছে, ছাই পড়ে আছে অনেকটা। মদের বোতল ভাঙা অবস্থায় পাশে পড়ে। মেজর জিজ্ঞেস করলেন, এই রকম বোতল কাল দোকানে দেখেছি না। অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ, শেষ পর্যন্ত পাখির দর্শন পাওয়া গেল। পাহাড়টা যত এগিয়ে আসছিল তত রকমারি পাখি আর প্রজাপতিতে ভিড় বাড়ল। অর্জুনের মনে পড়ল কোথায় যেন সে পড়েছে ডুয়ার্সে 835 রকমের প্রজাপতি আছে। ম্যালকম সাহেব দ্রুত ছবি তুলছিলেন। গাঢ় নীলরঙা একটা বড় প্রজাপতি দেখে মেজর বাচ্চাদের মতো লাফাতে লাগলেন। মন ভরে গেল হে। বিউটিফুল, বিউটিফুল শব্দটার মানে বুঝলাম এতদিনে। পাখিরাও ম্যালকম সাহেবের ক্যামেরায় বন্দি হতে লাগলো। শেষ পর্যন্ত ওরা পাহাড়ের নিচে পৌঁছে গেল। এখানে একটা ঝোড়া বেশ স্রোত নিয়ে বয়ে যাচ্ছে। জল বেশি নয়। ওরা তিনজন একটা পাথরের ওপর চুপচাপ বসেছিল। জলের শব্দ, পাখির ডাক, মনে হচ্ছিল স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই আছে। হঠাৎ ম্যালকম সাহেব অর্জুনকে স্পর্শ করলেন। তাঁর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই অর্জুন অবাক হয়ে গেল। পাহাড়ের পাথরগুলোর ফাঁক গলে একটা অদ্ভুত দর্শন প্রাণী এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি ঝোড়ার জলের দিকে। ছাগল এবং অ্যান্টিলোপের মাঝামাঝি গোছের এই প্রাণী, বলা যেতে পারে গাধা ও ছাগলের সংমিশ্রণ। ভারী চেহারা এবং বিদঘুটে দেখতে। মাথা ও মুখ গাধার মতো বড়। বড় বড় কান, শিং পিছনে বাঁকানো। ম্যালকম সাহেব বিড়বিড় করলেন, ক্যাপ্রিকর্নিস সুমাত্রান্সিস, এটা খুব বিরল প্রাণী। মেজর, তুমি সেরাও বলে কোনো প্রাণীর কথা শুনেছ? সেরাও? ও হ্যাঁ, শুনেছি। এ তো লুপ্ত হয়ে গিয়েছে। কি যেন নাম, আবার পেটে আসছে, মুখে আসছে না। শেষ দিকে মেজরের গলাটা এত উপরে উঠে গেল যে প্রাণীটি চমকে এদিকে তাকিয়েই উধাও হয়ে গেল পাহাড়ের আড়ালে। ম্যালকম সাহেব বিরক্ত হলেন। কি করলে তুমি? আমাকে ছবি তোলার সুযোগ পর্যন্ত দিলে না। মেজর লজ্জিত হলেন। সরি, আসলে কোনো কিছু মনে না পড়লে পড়েছে। হ্যাঁ, কৃষ্ণ সার। একবার গিয়ে দেখলে হয়, হয়তো ওখানেই দাঁড়িয়ে আছে। ম্যালকম সাহেব বিরক্ত হন। হ্যাঁ, তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। এরা খুব বুদ্ধি ধরে, তীক্ষ্ণ শ্রবণ শক্তি এদের, আর খুব দ্রুত এবং নিঃশব্দে চলাফেরা করে। ও এখন ধারে কাছেই নেই। চলো ওঠা যাক। বেলা 11টা নাগাদ বিস্কুট আর জল খাওয়া হলো। র্যাকেট টেইলড ড্রঙ্গো বা ভীমরাজ পাখির দেখা পাওয়া যাচ্ছে না। মেজর এবার ফিরতে চান, কিন্তু ম্যালকম সাহেব নারাজ। ওরা যে জায়গায় চলে এসেছিল সেখানে জঙ্গল ঘন নয়,
পাহাড় কাছাকাছি বলেই পাথর পড়ে আছে এখানে ওখানে। ম্যালকম সাহেব সামনে চোখে যন্ত্র লাগিয়ে গাছ বা পাহাড় দেখে যাচ্ছেন। হঠাৎ নিচু গলায় বললেন, অদ্ভুত ব্যাপার। সেই সকালবেলার কিছুক্ষণ যেমন পাখিরা উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমনই এখন ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। ও ওপরে তাকিয়ে দেখো। ম্যালকম বললেন, না সত্যি পাখিরা আচমকা উধাও হয়ে গেছে। মিনিট চারেক অপেক্ষা করেও ভীমরাজ দূরের কথা, একটা টিয়া পাখিরও দেখা পাওয়া গেল না। হঠাৎ মেজরের গলায় উত্তেজনা। অর্জুন, লুক, এ গ্রেট ডিসকভারি। মেজর কি বিরাট আবিষ্কার করলেন খুঁজতে গিয়ে মাথার ওপরের গাছের পাতায় নজর গেল। মেজর ততক্ষণে প্রায় লাফাচ্ছেন। এই গাছের কথাই বলেছেন তাপস বাবু। দেখো, 1 2 3 প্রচুর গাছ দাঁড়িয়ে আশেপাশে। অর্জুন মাথা নাড়ল। গাছের পাতার সঙ্গে ছাতিম গাছের পাতার চমৎকার মিল আছে, রং ঈষৎ কালচে। বিকাশবাবু বলেছিলেন ওই গাছে পাখি এসে বসে না। কেন? বিকাশবাবু উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তাঁরা কি সিদ্ধান্ত নিয়েছেন তাও এখনো পর্যন্ত শোনা যায়নি। ম্যালকম সাহেব ততক্ষণে উদ্যোগী হয়েছে গাছের পাতা সংগ্রহের জন্য। গোটা আটেক পাতা ছেঁড়া হলো। অর্জুন তার একটা প্রান্ত মুখে দিয়ে থুহ বলে ফেলে দিল। শুধু তেতোই নয়, দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাতও বেরিয়ে আসছে। মেজর জিজ্ঞেস করলেন, এই গাছের নাম কি? ম্যালকম সাহেব মাথা নাড়লেন। জানি না। তিনি এবার গাছের ছবি তুলতে লাগলেন নানান দিক দিয়ে। অর্জুন লক্ষ্য করল পাখি দূরের কথা, কোনো পতঙ্গ পর্যন্ত এই গাছগুলোর কাছে ঘেঁষছে না। বিষকন্যা শব্দটা সে শুনেছে। বিষবৃক্ষ লেখার সময় বঙ্কিমচন্দ্র কি এই গাছটার কথা শুনেছিলেন? আর একটু এগোতেই জঙ্গল আবার স্বাভাবিক। বানর ছোটাছুটি করছে, পাখি ডাকছে। হঠাৎ জঙ্গলে হুটোপুটির শব্দ হলো। কোনো বড় জানোয়ার ওদের দেখতে পেয়ে দৌড়ে মিলিয়ে গেল আরও গভীরে। তাকে দেখা গেল না, কিন্তু গাছপালা আন্দোলিত হলো। মেজর জিজ্ঞেস করলেন, কি হতে পারে, গন্ডার না বাইসন? ম্যালকম বললেন, অন্তত বাঘ নয়, বাঘ এভাবে পালায় না। অর্জুন বলল, চলুন দেখাই যাক। তুমি কি উন্মাদ নাকি? আমাদের হাতে কোনো অস্ত্রও নেই। মেজর আপত্তি করলেন। তার কি দরকার? যে ছিল সে তো পালিয়েছে। অর্জুন জঙ্গল ছড়িয়ে পথ করতে লাগলো। যেখান থেকে আওয়াজ এবং গাছের আন্দোলন দেখা গিয়েছিল সেখানে পৌঁছে হতভম্ব হয়ে গেল অর্জুন। একটা আধ খাওয়া মদের বোতল আর ব্যাগ পড়ে রয়েছে সেখানে। ব্যাগটাকে তুলে নিল সে। বেজায় ভারী। মেজর এসে পৌঁছেছিলেন পিছনে। ঠোঁটে আঙুল রেখে তাকে কথা বলতে নিষেধ করলো অর্জুন। জঙ্গল থেকে বেরিয়ে আসাটা খুব স্বচ্ছন্দে হয়নি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ বা কারা তাদের পিছন পিছন আসছে। জঙ্গল যখন শেষ হয়ে এসেছে তখন সে আত্মপ্রকাশ করল। আচমকা লাফিয়ে পড়ল সামনে। হাতে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র, মাথায় টুপি, শরীরে নীল শার্ট প্যান্ট, মুখের আদল মঙ্গোলিয়ান। রাগী গলায় বলল, গুলি করে উড়িয়ে দেব তোমাদের। এত বড় সাহস, আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছ? অর্জুন বুঝল লোকটি প্রকৃতস্থ নয়। গলার স্বর জড়ানো, হাত কাঁপছে। সে খুব নিরীহ গলায় জিজ্ঞেস করল, এটা তোমার ব্যাগ? হ্যাঁ, দাও ব্যাগটা। অর্জুন বলল, আমার নাম অর্জুন, শুনেছ? লোকটার কপালে ভাঁজ পড়ল। নামটা শুনেছে কিনা ভাবতে লাগলো। তার নেশা বেড়ে যাওয়ায় অকারণে দুদিকে মাথা নাড়তে শুরু করলো এবং তখন হাতের অস্ত্রের মুখ মাটির দিকে নেমে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। ধাক্কা খেয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। অস্ত্র গেল ছিটকে। মেজর তৎক্ষণাৎ তুলে নিলেন সেটা। মেড ইন পাকিস্তান। ততক্ষণে লোকটাকে উপুর করে চেপে ধরেছে অর্জুন। বল বল, তুই কে? লোকটা মাথা নাড়তে লাগলো, কথা বলবে না। অনেক চেষ্টা করেও যখন ওর মুখ দিয়ে কথা বের করা গেল না তখন অর্জুনের মাথায় মতলবটা এলো। মেজরের ব্যাগে রাখা বিকাশবাবুর আবিষ্কার করা গাছের পাতার একটা টুকরো ছিঁড়ে জোর করে লোকটার মুখে ঢুকিয়ে দিল। মিনিট খানেকের মধ্যে অদ্ভুত কাজ হলো। হড়হড় করে বমি করতে লাগলো লোকটা। পেটে যা ছিল সব বেরিয়ে গেল তার। হাঁপাতে হাঁপাতে সে যখন তাকালো তখন তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ওই অবস্থায় কোকিয়ে উঠল লোকটা, আমাকে আমাকে মেরে ফেলবে, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। কে মারবে তোমাকে? ওরা। কারা?
যারা যারা ট্রেনিং দিতে এসেছে। অর্জুন মেজরকে ব্যাগটা খুলতে বলল। ব্যাগ খুলে মেজর কয়েকটা জামা প্যান্ট আর কয়েক রাউন্ড গুলি পেলেন। সেগুলো তুলে ধরতেই অর্জুন বলল, আরে এইরকম গুলি তো সহদেব নিয়ে আসছিল। মেজর বললেন, এখন একে নিয়ে কি করা যায়? লোকটার হাত বাঁধা হলো। অর্জুনের মনে হলো ওর সঙ্গীরা যদি আশেপাশে থাকে তাহলে তারা ছেড়ে দেবে না, যে কোনো মুহূর্তেই আক্রমণ হতে পারে। মুখ খুলেছে ধরা পড়েছে বলে একেও ওরা শেষ করে দেবে। জঙ্গল থেকে বেরিয়ে যেতে লোকটা তেমন আপত্তি করছে না, যেন ফিরে গেলেই ও আরও বিপদে পড়বে। নদীর কাছে পৌঁছতেই মানুষের গলা কানে এলো। জঙ্গলের আড়াল থেকে ওরা দেখল কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বিট অফিসার হেঁটে যাচ্ছেন। অর্জুন চেঁচিয়ে তাকে ডাকলো। ভদ্রলোক কাছে এসে অবাক। সব শুনে বললেন, আপনাদের ভাগ্য খুবই ভালো, ওকে এখনই থানায় জমা করে দেওয়া দরকার, তাতে অবশ্য ওর উপকার হবে। মানে? মেজর অবাক। কোর্টে উঠলে প্রমাণের অভাবে জামিন পেয়ে যাবে। কিন্তু এরা কারা? অস্ত্র নিয়ে জঙ্গলে ঘুরছে কেন? মেজর জিজ্ঞেস করলেন। কানাঘুষো শুনেছি এই জঙ্গলে সন্ত্রাসবাদীরা আসা যাওয়া করছে। অর্জুন তাকালো। আপনি শুধু শুনেছেন, প্রমাণ পাননি? ভদ্রলোক হাত জোর করলেন। আমাকে এরকম প্রশ্ন করবেন না, ফ্যামিলি নিয়ে থাকি, এখানে আমার কোনো নিরাপত্তা নেই। তারপর গলা নামিয়ে বললেন, ওকে ছেড়ে দিলেই ও বিপদে পড়বে, ধরা পড়ার দায়ে মারাত্মক শাস্তি দেবে দলের লোক, এটাকে ওরা বিশ্বাসঘাতকতার পর্যায়ে ফেলবে। থানা কত দূর? বাজারের ওপাশেই। ব্যাগ এবং অস্ত্র সরিয়ে নিয়ে লোকটার বাঁধন খুলে দিয়ে চলে যেতে বলা হলো, কিন্তু লোকটি গেল না। মেজর তাকে বললেন, তুমি তো কোনো অন্যায় করনি যে তোমাকে আমরা ধরে নিয়ে যাব। হ্যাঁ, ওই অস্ত্র যদি বেআইনি হয় তাহলে নিশ্চয়ই অপরাধ, তবু তোমাকে ছেড়ে দিচ্ছি। লোকটা হঠাৎ দৌড়তে শুরু করলো। জঙ্গল নয়, নদীর বুক ধরে সে দৌড়ে যেতে লাগলো জয়ন্তীর দিকে। বিট অফিসার বললেন, দেখো তো, ও প্রাণের ভয়ে জঙ্গলে ফিরতে চাইছে না, আপনারা আর এখানে দাঁড়াবেন না, ফিরে যান। মেজর বললেন, ওকে ধরুন, ও পালিয়ে যাচ্ছে। বিট অফিসার বললেন, ওকে ধরলে যে হাঙ্গামা হবে তা আমি সামলাতে পারবো না, আমার বড় কর্তারাও পাশে দাঁড়াবেন না, তাছাড়া ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করব কি করে? এসব অস্ত্রের কথা ও অস্বীকার করবে। অর্জুনের মনে হলো ভদ্রলোকের কথায় যুক্তি আছে। ইনি ছাপোষা মানুষ, পুলিশ নন, কেন মিছিমিছি ঝামেলায় জড়াবেন? ওরা নদী পেরিয়ে এলে অর্জুন বলল সে থানায় গিয়ে অস্ত্র জমা দেবে। মেজর সঙ্গে যেতে চাইছিল, কিন্তু অর্জুন নিষেধ করলো। বলল, আপনাদের পাসপোর্ট আমেরিকার, আপনাদের তাই না যাওয়াই ভালো। এখন বিকেল হয়ে এসেছে, খিদেই পেট জ্বলছে। লম্বা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে লোকজন অবাক হয়ে গেল। সেদিকে পাত্তা না দিয়ে খোঁজ খবর নিয়ে অর্জুন থানায় পৌঁছে গেল। দারোগা ছিলেন না, দুপুরে খেতে গিয়ে বিশ্রাম করছেন। অর্জুনের হাতে অস্ত্র দেখে হৈ হৈ পড়ে গেল থানায়। অর্জুন বলল, ওসিকে খবর দিন, বলুন জরুরি। ভদ্রলোক এলেন মিনিট 15 বাদে। এসেই সহকারীদের কাছে শুনে হম্বিতম্বি শুরু করে দিল। কে আপনি? লাইসেন্স আছে? এইসব বিদেশি অস্ত্র পেলেন কোথায়? অর্জুন তাকে যত বোঝাতে যায় তত ক্ষেপে ওঠেন ভদ্রলোক। ব্যঙ্গ করে বললেন, আমার এলাকায় জঙ্গলে এসব অস্ত্র ছড়িয়ে আছে, আর আপনি বেড়াতে গিয়ে সেটা কুড়িয়ে আনবেন? আমাকে কি পাগল পেয়েছেন? বেআইনি অস্ত্র রাখার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো, কি সর্বনেশে কাণ্ড! অর্জুন বলল, তাহলে আপনার টেলিফোনটা ব্যবহার করতে হয়। তার মানে? আপনার এসপি সাহেবকে ফোন করব। কেন? উনি আমায় চেনেন। ঠিক আছে, আপনিই করুন। বলুন জলপাইগুড়ির অর্জুনকে আপনি অ্যারেস্ট করছেন। অর্জুন গম্ভীর গলায় বলল। দারোগার চোখ ছোট হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, এর নামটা আমি শুনেছি। আপনি আপনি শখের গোয়েন্দা না? না, আমি সত্য সন্ধানী। আপনি ফোন করুন। ঠিক আছে ঠিক আছে, পরিচয় না দিলে বুঝবো কি করে? আমার সঙ্গে ওর অন্য ব্যাপারে কথা আছে। অন্য ব্যাপারে? কিন্তু অ্যারেস্টের ব্যাপার বলবেন না প্লিজ। অর্জুন হেসে ফেলল।
না। টেলিফোনে যোগাযোগ করা হলো। অর্জুনের গলা পেয়ে ভদ্রলোক বললেন, বলুন, সমস্যা কি? অর্জুন বলল, টেলিফোনে বলা যাবে না, কিন্তু আজ সন্ধ্যের মধ্যেই আপনার জয়ন্তীতে আসা দরকার। একটা ভয়ঙ্কর আবিষ্কার করতে পারবেন। কিন্তু ব্যাপারটা কি না জানালে? আমি আপনাকে কখনোই সামান্য কারণে আসতে অনুরোধ করব না। আর আসার সময় অন্তত জনা দশেক জোয়ান সেপাইকে সঙ্গে আনবেন। আপনাদের এই থানার ফোনেও সব কথা বলা সম্ভব হচ্ছে না। আমি ফরেস্ট বাংলোতে আছি। প্লিজ এই অনুরোধটাকে গুরুত্ব দিন। রিসিভার রাখা মাত্র দারোগা জিজ্ঞেস করলেন, কি কি হয়েছে স্যার? আমার এলাকা তো খুবই শান্ত। যা গোলমাল তা তো ওই হাসি মারার দিকেই হয়। আজ রাত্রে ডাকাতি হবে। ডাকাতি? তার জন্য এসপি সাহেবকে এত দূর আসতে বললেন? উনি এলে আপনারও শক্তি বাড়বে। আর এই ডাকাতির কথাটা দয়া করে কাউকে বলবেন না, আপনার সেপাইদেরও নয়। অর্জুন বেরিয়ে গেল। রাত 9টা নাগাদ জিপ এসে থামলো বাংলোর গেটে। নিচের ড্রয়িং রুমে এসে তখন ওরা আলোচনা করছিল। থানা থেকে বেরিয়ে অর্জুন একটা এসটিডি বুথ থেকে মাকে ফোন করেছিল। তিনি বলেছেন বিকাশবাবুর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি এবার আসতে পারছেন না বলে জানিয়েছেন। খবরটা শুনে মেজর একটু হতাশ হয়েছেন। ওর বাসনা ছিল বিকাশবাবুকে নিয়ে ওই পাতার ওপর গবেষণা করার। ওটাকে লাই ডিটেক্টর হিসেবে দারুণ কাজে লাগানো যায়। আজ প্রমাণিত হয়েছে। উনি গাছগুলোকে দেখেছিলেন নীলপাড়ার জঙ্গলে, কিন্তু এখানেও তারা রয়েছে। ওটা ব্যবহার করলে পুলিশকে মারপিট বা ইলেকট্রিক শক দিয়ে আসামিদের পেট থেকে কথা বের করতে হবে না। পৃথিবীর সমস্ত পুলিশ লুফে নেবে আইডিয়াটা। ওই পাতা থেকেই নিশ্চয়ই ট্যাবলেট বানানো যায়। সেই ট্যাবলেট মুখে ঢুকিয়ে দিলেই আসামি বমি করবে এবং কথা বলবে। কথাবার্তা যখন চলছিল তখন এসপি সাহেব দরজায় এসে দাঁড়ালেন। অর্জুন উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো। ভদ্রলোক সোফায় বসে বললেন, কি ডাকাতি হবে এখানে যে ছুটি আনলেন? ডাকাতির কথা কে বললো আপনাকে? অর্জুন জিজ্ঞেস করলো। ওসি। আপনি এসেছেন বলে ধন্যবাদ। এদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। মিস্টার ম্যালকম বিখ্যাত পক্ষীবিদ, মেজর হলেন অভিযাত্রী। আমরা এখন আপনার জঙ্গলে ভীমরাজ পাখি খুঁজে বেড়াচ্ছি। অর্জুন বলল, সে ব্যাপারে সাহায্য করার জন্য নিশ্চয়ই আপনি আমাকে ডাকেননি। এসপি সাহেব হাসলেন। অর্জুন তখন সমস্ত ব্যাপারটা খুলে বলল। এই জঙ্গলে বেশ কিছু মানুষ লুকিয়ে আছে। তাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে। ওদের খাবার এবং মদ এখান থেকেই সাপ্লাই হয়। এই লোকগুলোকে গেরিলা যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। এসপি সোজা হয়ে বসেছিলেন। সর্বনাশ! আমাদের কাছে খবর ছিল ভুটানের জঙ্গলে এরকম কয়েকটা ক্যাম্প রয়েছে, কিন্তু আজ লোকটাকে হাতে পেয়েও ধরতে পারলেন না। ওকে ট্যাপ করে বাকিদের হদিশ পাওয়া যেত। সেই হদিশ দেওয়ার জন্যে অন্য লোক আছেন। কে তিনি? বলবো, আগে বলুন আপনি কি ফোর্স নিয়ে এসেছেন? অফকোর্স। তাহলে সারা রাত এক্সপিডিশনের জন্য তৈরি থাকুন। কিন্তু লোকটিকে? তিনি এখন শরীর খারাপ বলে ওপরের একটা ঘরে বিশ্রাম নিচ্ছেন। পরিচয়টা দিন। মিস্টার রয়, সেন্ট্রাল এক্সাইজের বড় কর্তা। কি বলছেন অর্জুন? উনি তো একজন সিনিয়র অফিসার। জানি, কিন্তু মাঝরাতে জঙ্গলের লোক টর্চ জেলে ওকে বাংলোয় পৌঁছে দেয়। কাল রাত্রেও ওর খোঁজে জঙ্গল থেকে লোক এসেছিল। স্ট্রেঞ্জ। জঙ্গলে কতজন লোক আছে? তা জানি না। লোকাল থানাকে এসব বলতে চাননি কেন? যখন দেখলাম দারোগাবাবুর বয়স হয়েছে, রিটায়ার করার মুখে, তখন মনে হলো ওর উৎসাহ প্রায় শেষ হয়ে গেছে। নইলে নাকের ডগার জঙ্গলে এইসব কাণ্ড হচ্ছে, সামনের বাজার থেকে খাবার আর মদের দোকান থেকে মদ যাচ্ছে, আর উনি কিছু জানেন না, এটা কি হয়? ওর আর জানবার কোনো আগ্রহই নেই। সে কারণেই আপনাকে জানাতে হলো। মদের দোকানের মালিক নিশ্চয়ই খবরাখবর রাখে। অবশ্যই, রেগুলার অত মদ বিক্রি হচ্ছে, সাইকেলে চাপিয়ে লোক নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওগুলো, সেটা নিশ্চয়ই জানতে চাইবেন। অর্জুন বলল, আপনি কিভাবে শুরু করতে চান? এসপি জিজ্ঞেস করলেন।
ওরা নিচু গলায় আলোচনা শুরু করলো। মেজর ছাড়লেন না। এ সময় বাংলোয় বসে থাকতে তিনি মোটেই রাজি নন। ম্যালকম থেকে গেলেন। এসপি সাহেব তখন কথাবার্তা বলে জিপ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। রাত 10টা নাগাদ তাঁর সঙ্গে নদীর ধারে দেখা করলো অর্জুন এবং মেজর। নিঃশব্দে ওরা চলে এলো সেই পাথরের ঢিবির এপাশে, যেখানে দাঁড়ালে কেউ তাদের চট করে দেখতে পারবে না। পাথরের ওপর বসে অর্জুন জিজ্ঞেস করলো, আপনার ফোর্স কোথায়? দেখতে পাচ্ছেন না তো, আকাশে মেঘ আছে, অন্ধকার খুব, কিন্তু আলো থাকলেও ওদের দেখতে পেতেন না। এসপি সাহেব হাসলেন। ওরা ঘন্টা দুয়েক আগেই নদীর বুকে পাথরের ওপর শুয়ে আছে। শুয়ে আছে? মেজর মদের পাত্র বের করলেন। লুকিয়ে আছে? কিন্তু অর্জুন, আপনি শিওর যে ওরা আজ আসবে? হ্যাঁ, মিস্টার রয়ের অসুস্থতাই প্রমাণ করছে তিনি জেনে গেছেন একজন উগ্রপন্থী জঙ্গলে অস্ত্র ফেলে পালিয়েছে। এ ব্যাপারে আজ রাত্রে জরুরি মিটিং হওয়াই স্বাভাবিক। অর্জুন কথা শেষ করে মেজরের কুনুইতে হাত রাখল। এখন আর খাবেন না, বাতাসে গন্ধ ভাসবে। এটা স্কচে। জানি, কিন্তু ওটাও তো একটা অ্যালকোহল। ওকে। রাত বাড়ছিল। ধৈর্যের শেষ সীমায় পৌঁছানোর পর হঠাৎ জঙ্গলের মুখে আলোর সংকেত দেখা গেল। মেজর বললেন, এটা করা যাক। অর্জুন চাপা গলায় বলল, চুপ করুন, হয় ওরা আসবে নয় কেউ এখান থেকে যাবে। মিনিট খানেকের মধ্যেই বাংলোর পেছনের গেটে আলো জ্বলল। প্রায় 30 সেকেন্ড টর্চটা জঙ্গলমুখী হয়ে চলে থাকলে জঙ্গলের আলোর সংকেত বন্ধ হয়ে গেল। লোকটা যে মিস্টার রয় তাতে কোনো সন্দেহ নেই। ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে নদীর বুক চিরে। অর্জুনের ভয় হচ্ছিল লুকিয়ে থাকা পুলিশদের ভদ্রলোক দেখে না ফেলেন। কিছুটা দূরে যেতে দিয়ে অর্জুন বলল, চলুন ওকে অনুসরণ করা যাক। যতটা সম্ভব নিঃশব্দে ওরা হাঁটতে আরম্ভ করলো। মেঘের আড়াল ছিল আকাশে, এবার হাওয়া বইতে শুরু করলো। তার আওয়াজ বাড়ছে। ছায়ামূর্তি জঙ্গলে পৌঁছে যেতেই এসপি অদ্ভুত শীষ দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে একজন উঠে এলো সামনে। এসপি বললেন, আমরা জঙ্গলে ঢুকছি, আপনারা পিছনে থাকুন। হুইসেল শুনলেই অ্যাটাক করবেন। লোকটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওরা জঙ্গলের গায়ে পৌঁছানো মাত্র ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। খুব জোরে নয়, কিন্তু গাছের পাতায় শব্দ হচ্ছে। পায়ে চলা পথটা এখন দেখা যাচ্ছে না। অর্জুন অনুমান করে জঙ্গলে ঢুকলো। এসপি সাহেবের হাতে এখন অস্ত্র। জামা প্যান্ট ভিজতে শুরু করেছে। হঠাৎ মেজর ফিসফিস করে বললেন, ওদের গন্ধ পাচ্ছি হে, কড়া মদ। ছায়ামূর্তি কোন দিকে অদৃশ্য হয়েছে বোঝা যাচ্ছিল না। ওকে এগিয়ে যেতে না দিয়েও উপায় ছিল না। অর্জুন জিজ্ঞেস করলো, গন্ধটা কোন দিক থেকে আসছে বলে আপনার মনে হচ্ছে? নাক টানলেন মেজর। তারপর বললেন, বৃষ্টিতে সব গুলিয়ে যাচ্ছে। বলে হিপ পকেট থেকে পাত্রটি বের করে এক ঢোক খেয়ে নিলেন। ওরা মিনিট চারেক এগোনোর পর আলো দেখতে পেল। সেদিকে পা বাড়াতেই প্রচণ্ড জোরে কেউ যেন অর্জুনের ওপর লাফিয়ে পড়ল। সে মাটিতে পড়ে যেতেই তার দুটো হাত পিছনে মুড়ে বেঁধে ফেললো আরেকটা লোক। এসপি সাহেবেরও একই দশা। ওদের দুজনকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো আলোর কাছে। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় মাথায় ত্রিপল টাঙিয়ে বসে আছেন কয়েকজন। বেশিরভাগ মানুষই পাহাড়ের। একজন উঠে দাঁড়িয়ে বলল, কুত্তাগুলো এত বোকা ভাবতে পারিনি, ঠিক টপ গিলল। ভারী কি চেহারার একজন বলল, কে রে, তুই তো এসপি তাই না? তোকে মারবো না। আমাদের যে 4 জনকে তোরা হাসি মারাই ধরেছিস তাদের ছেড়ে দিতে বল, তোকেও ছেড়ে দেব। আর এই ছোকরাটা নাকি গোয়েন্দা, ওর সঙ্গে একটা সাহেব আর দাড়িওয়ালা ছিল, তারা গেল কোথায়? আগের লোকটি বলল, ছোকরাটাকে খতম করে ওদের কাছে বডি পাঠিয়ে দে। হুকুম হয়ে গেল। অর্জুন কোনো মতে উঠে বসেছিল। মেজর কোথায়? তিনি তো তাদের পিছনেই ছিলেন। ওরা যদি তাদের জন্য ফাঁদ পেতে থাকে তাহলে তো মেজরকেও দেখেছে। তাহলে কি মেজর নিজেকে বাঁচাতে পেরেছেন আর ওকে ধরতে পারেনি বলে বাংলোয় থাকার কথা বলছে? কিংবা যারা তাদের কাছে ধরেছে তাদের ব্যর্থতার কথা নেতাকে জানাতে চায়নি? কিন্তু ছায়ামূর্তি কোথায়? হঠাৎ এসপি সাহেব জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? কেন এই জঙ্গলে লুকিয়ে আছো? তার জবাব তোকে দিয়ে লাভ নেই।
এই নে, আলিপুরদুয়ারের ডিএসপিকে বল ওদের ছেড়ে দিতে। এক নেতা মোবাইল ফোন এগিয়ে ধরল এসপির সামনে, আর একজন এসে ওর হাত খুলে দিল। এসপি সাহেব মাথা নাড়লেন। কোনো কাজ হবে না, ওদের কোর্টের তোলা হয়ে গিয়েছে, এখন আর আমার কোনো ক্ষমতা নেই। তাহলে ডিএমকে বল ওদের না ছাড়লে তোকে ছাড়া হবে না। এই সময় একটা লোক জঙ্গল ফুঁড়ে ছুটে এলো। পুলিশ, পুলিশ, মোটা লোকটা পুলিশ নিয়ে আসছে। পুলিশ? এত কাছে পুলিশ এলো কি করে? নেতা উত্তেজিত হলো। এসপিকে নিয়ে 1 নম্বর ক্যাম্পে চলে যাও। এ বেটাকে। রিভলভার বের করলো নেতা। ঠিক তখনই অন্ধকার জঙ্গল থেকে কিছু একটা উড়ে এসে নেতার মুখে আঘাত করলো। বস্তুটি থেকে তরল পদার্থ বেরিয়ে নেতার চোখ মুখ ভাসিয়ে দিল। দু হাতে মুখ ঢাকতে চেষ্টা করলো লোকটা, আর তখনই এসপি লাফিয়ে পড়লেন ওর ওপর। লোকটাকে কবজা করতে দেরি হলো না। ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে জায়গাটা। কিছু লোক পালিয়ে গেল, ধরা পড়ল বাকিরা। মেজর বীর বিক্রমে এগিয়ে এসে খালের ওপর থেকে তাঁর চ্যাপ্টা পাত্রটি কুড়িয়ে নিয়ে অর্জুনকে বললেন, কি রকম কাজ দিল এটা বলো। বাঁধনমুক্ত হয়ে অর্জুন ছুটল নদীর দিকে। না, কোনো ছায়ামূর্তি সেখানে নেই। উগ্রপন্থীদের নেতা ধরা পড়ল জয়ন্তীর পাহাড়ে, কিন্তু দুজনের দুটো আফসোস থেকে গেল। অর্জুনের আফসোস, রায় সাহেবকে আর খুঁজে পাওয়া যায়নি। ম্যালকম সাহেবের আফসোস, এই যাত্রায় তিনি ভীমরাজ পাখির দেখা পাননি। এতক্ষণ আপনারা শুনছিলেন অর্জুন সিরিজের গল্প জয়ন্তীর জঙ্গলে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিশ্চয়ই আমাদের লিখে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের গল্প পেতে নোটিফিকেশন অন করে অল অপশনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।